পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। মানে ভয়। Haunted by Prime Minister Mango Candy। শুরু করছি ডরের 128তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে আমরা যে গেস্ট পেয়েছি তার নাম রনি। প্রিয় শ্রোতা, ডরের 128তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার কলেজ গেট এলাকার কোন একটি বিশেষ হন্টেড জায়গায়। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা হন্টেড প্লেস নিয়ে, ডরের হন্টেড প্লেসে যাওয়া নিয়ে সন্দেহ করতেন, তাদের সবার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। এখন থেকে প্রতি শুক্রবার রাত 11:50 আপনারা দেখতে পাবেন আমরা কোথায় কোথায় লাইভ যাচ্ছি। সেজন্য আপনাদেরকে আসতে হবে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/DARTAROT DAARTAROT। আগামীকাল ঠিক রাত 11:50 আমরা আপনাদের সাথে লাইভে হাজির হব কোন একটি বিশেষ হন্টেড প্লেস থেকে। যারা আমাদের সঙ্গে যোগ দিতে চান ফোন করুন আমাদেরকে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 শুরুতেই সুমন ও লোবানের অন দ্য স্পটে যাওয়ার জার্নি এবং এরপর মূল গল্পে প্রবেশ করা। মানে ভয়। লোবান, ঠিকঠাক আছো? মোটামুটি মানে, কিন্তু তুমি আজকে তো দেরি করে আসলে কেন সুমন? আজকে মানে আমি জানি আজকে তোমার মন খারাপ, এই জন্য আমি চাইছি যে মন খারাপের সময় মানুষকে একা মন খারাপ বলে আসতেছি, একা থাকতে দিতে হয়। কারণ লোবান, আমরা গত সপ্তাহে যে উত্তরা গিয়েছিলাম, তো উত্তরার বিল্ডিং এ লোবান এমন ভয় পেয়েছে এখন মন মরা হয়ে বসে থাকে। আচ্ছা যাক, হেসে কিছুটা কাটানোর চেষ্টা করছি। তো আজকে যেহেতু লোবানের মন খারাপ, আজকে আমি একটা অপশন দেই, সেটা হচ্ছে যে লোবান কিভাবে যেতে চাও তুমি? আমরা তো যাব কলেজ গেট এলাকায়। তার চেয়ে আসল খবরটা বলো যে তুমি আজকে অফিসের গাড়ি পাচ্ছ না, তোমার অন্য ওয়েতে যেতে হবে। এটা অফিসের গাড়ি নষ্ট থাকতেই পারে, হ্যাঁ, মানুষই তো অসুস্থ থাকে, আর গাড়ি তো এটা কলকাতা, তাই না? তো ঘটনা হচ্ছে যে এবার চলো, তোমারও মন খারাপ, ঢাকা শহরের রাস্তায় রাত। না, আমার মন ঠিক আছে, মন ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় হাঁটার কথা যেই শুনছে মন ভালো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লোবান। না শুনুন, হেঁটে তো যাবই না, আমরা বেটার কাছাকাছি তো, চলো রিক্সা নিয়ে যাই আজকে। আচ্ছা, আজকে একটা কাজ করি, কম্বিনেশন ককটেল, আজকে একটা ককটেল জার্নি করি। এটা হচ্ছে যে হাঁটবো, রিক্সায় উঠবো, সিএনজিতে উঠবো, আবার হাঁটবো, এত কাছে যেতে এত কিছু, ঘুরে ঘুরে যাবো। আফটার অল তোমার মন খারাপ। চলো তাহলে রিক্সা প্রথমে স্টার্ট করি আমরা। শ্যামবাজার এখন কিন্তু রিক্সা পাওয়া খুবই কঠিন, আমাদের রাস্তা থেকে পাওয়া যাবে না, আমাদের ওই সোনারগাঁর সামনের দিকে চলে যেতে হবে। পাবলিসিটি করে দেওয়া ঠিক হবে না আমাদের। তো আমরা যাই সেই হোটেলের সামনে এখন, তারপর ওখান থেকে গিয়ে 5 স্টার হোটেলের সামনে থেকে একটা রিক্সা নেব। কনসেপ্টটা কিন্তু ভালো। 5 স্টার হোটেলের সামনে থেকে আমরা যাব রিক্সায়, নিজেদের রিক্সা, মানে নিজেদের ভাড়া করা রিক্সা। চলো। অবশেষে রিক্সায় করেই আমরা পৌঁছে যাই শ্যামলী এলাকাতে। বলছিলাম না রিক্সার জার্নিটা ভালো হবে। সবচেয়ে ভালো দেখছো, রাস্তা কিন্তু খুব ফাইন। রিক্সা করে যে আসলাম, মানে ফাইন, রাস্তা স্মুথ, আমাদের কোনো ঝাঁকি নাই, না একটু ঝাঁকনি হয়েছে, বিশেষ করে আমরা যদি ওই যে আড়ঙের এখানে হিসাবে ধরি নাই, একটু ঝামেলা ছিল। এবার চলো আর একটু হাঁটতে হবে। আমরা ঠিক যে রাস্তা এখন হাঁটছি, এটা রাস্তাটা কিন্তু একদম নীরব, কিন্তু এবং ঠান্ডা, নীরব, ভালো বাতাস আছে আজকে, মিষ্টি ওয়েদার বলা যেতে পারে। আমাদের জাস্ট এই রাস্তাটা ক্রস করে যেই রাস্তার ডান দিকে গেছে ওই রাস্তাটাতে যেতে হবে। তাহলে আমরা রিক্সাটা ছাড়লাম কেন? এই রিক্সা নিয়ে চলে যেতাম। একটু তো হাঁটতে হবে, তাই না? বলছো যে হাঁটবো, তাই চলো হাঁটি। একটু হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে যাই আজকের স্পট
সেই কাঙ্ক্ষিত বাড়িতে। আমরা এই মুহূর্তে আছি আমাদের সেই স্পটে, যেই বাড়ির কথা এতক্ষণ ধরে বলছিলাম, যেখানে বসার কথা সেখান থেকে একটু অন্য জায়গায় এসে বসেছি। সো আমরা মূল জার্নিতে যাব। সেই জার্নিতে যাওয়ার আগে আজকে একটু বলে নিই যে আজকে খুব বেশি অতিথিকে আমরা সাথে নিইনি, একজন অতিথিকে আমরা সাথে নিয়েছি। সো তাকে নিয়ে আজকে আমরা পুরো এই যে হন্টেড প্লেসের অভিজ্ঞতাটা সেটা আজকে আমরা একসাথে সবাই এদার করব। তবে আপনিও যদি এই ধরনের জার্নিতে অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনার জন্য অনেক অপশন খোলা রয়েছে। আপনি যেই ফোন নাম্বারটা প্রথমেই কি বিয়া ভাই বলে থাকে সেই নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman.dor, এখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন। যদি আপনার সেই ধরনের কোনো স্টোরি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে ডরের জার্নিতে যোগ দিতে পারবেন। এবং আরেকটা বিষয় যেটা বলি যে অনেকেই আমাদেরকে ফোন করে এবং সেই ফোন কলগুলো শুনে আমরা দেখি যে অনেকেই অনেক সময় বেশ ভালো ভালো স্টোরি বলে এবং তাদের খুব ভালো ঘটনা আছে, কিন্তু তারা যে ফোন নাম্বারটা দিয়ে থাকে আমাদেরকে সেই ফোন নাম্বারটাতে ফোন করলে তাদেরকে পাওয়া যায় না। এতে করে যেটা হয় যে আমাদের কিন্তু ভালো কিছু ঘটনা হারিয়ে যায়। আমরা সবাই, পুরো ডট টিম এবং পুরো লিসনাররা কিন্তু ভালো ভালো ঘটনা মিস করে। সো সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যেই ফোন নাম্বারটি বলছেন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য সেই ফোন নাম্বারটা যেন সবসময় ইউজ করেন আপনি, বা সেই ফোন নাম্বারে আমরা যখন ফোন করব আপনাদেরকে যেন পাওয়া যায়। আদারওয়াইজ আমরা চাই না যে আসলে এই ধরনের ভালো স্টোরিগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাক। এবং কিছুদিন ধরে ফেসবুকে দেখছি যে অনেকে অনেক লেখালেখি করছে এবং আমার পেজে এসে অনেকেই লিখছে। এবং আমি একটা পোস্ট দিয়েছিলাম কিছুদিন আগে আমার ফেসবুক পেজে www.facebook.com/rjsuman.dor। ওই পেজে আমি একটা ছবি দিয়ে বলেছিলাম রাতের বেলা সাপ স্বপ্ন দেখলে আসলে কি হয়। অনেকেই অনেক ধরনের মতামত জানিয়েছে। সো এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব আজকে। কথা বাড়াবো না, আজকে আমরা চলে যাব ঘটনার দিকে। এবং ঘটনায় যাওয়ার আগে যেটা করতে চাই সেটা হচ্ছে যে বরাবরের মতোই আজকে যে অতিথি আছে আমাদের সাথে তার পরিচয়টা একটু জানবো। এবং আচ্ছা, আমি তো আপনার পরিচয় জানি, যেহেতু পুরো ডট টিমই আসলে আপনার পরিচয় জানে। সো আমাদের শ্রোতা যারা রয়েছে, হাজার হাজার শ্রোতা এই মুহূর্তে আপনাকে হয়তো শুনছে বা শুনবে। সো তাদের জন্য একটু আরো একবার আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম হচ্ছে মুস্তাকুজ্জামান এবং আমার ডাকনাম রনি নামে সবাই চিনে আর কি। তাহলে আজকে আমরা রনি নামে আপনাকে ডাকছি। জি জি, এটাই। সো রনি ভাই, কি করা হয় আপনার? আমি বিবিএ কমপ্লিট করেছি আর 3 বছর আগে। তো আমি মানে প্রফেশনাল লাইফে আপনি আছেন এবং যেভাবে হোক প্রফেশন নিয়ে একটু ব্যস্ত আছেন। জি জি, ওকে। সো আমরা আর সেই দিকে না যাই, এবার হচ্ছে আমরা মূল জায়গাতে চলে আসি। যে আসলে আমি জানি যে আপনার বেশ কিছু ঘটনা আছে এবং আমার বিশ্বাস যে ডরের লিসনার যারা আছে তাদের কাছেও ঘটনাগুলো বেশ ভালো লাগবে। সো আমরা স্টার্ট করতে চাই। শুরুতে কোন ঘটনাটা শেয়ার করবেন আপনি আমাদের সাথে? শুরুতে আমি আমার যে একটা ছায়া দেখতাম, তো আমি বেশ অনেক বছর যাবত ওটা দেখেছি। তো ওই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই আর কি। তো ওই জিনিসটা খুব বেশি লাগে আমার কাছে ভয়ের। তো ওই জিনিসটা হচ্ছে এরকম যে একটা ছায়া, সাপোজ একটা মানুষ যদি আলোর ভিতরে হাঁটে তার অপোজিটে একটা ছায়া পড়ে, ওরকম ছায়া দেখতাম। কিন্তু ছায়াটা সাধারণত ফ্লোরে থাকে, কিন্তু ওই ছায়াটা থাকতো ওই মানুষের মতো, মানে দাঁড়ানো অবস্থায়। মানে আমরা যদি অ্যাজ ইফ চিন্তা করি যে 3D ডাইমেনশনে যে ধরনের ছায়াগুলো আমরা হয়তো মুভিতে দেখে থাকি, এই টাইপের। হ্যাঁ, ওকে, এক্স্যাক্টলি। কখন, মানে সব সময় দেখতেন? না, ওটা আমি সব সময় না, তো মাঝে মাঝে দেখতাম, বিশেষ করে রাত্রে, মাঝরাতের দিকে এটা আমার বেশি হতো। সাপোজ আমি মনে করেন যে তখন স্টুডেন্ট ছিলাম, ক্লাস 9-10-এ পড়তাম। তো দেখা যেত যে সাধারণত রাত 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করা হতো। পড়াশোনা করার পরে আমি যখন ঘুম আসতে যাবো, তো আমার আগের থেকে অভ্যাস, আমি লাইট অফ করে ঘুমাতে পারি না। যেহেতু আমি বাজে কিছু স্বপ্নেও দেখতাম, তো খুব ভয় লাগতো রাত্রে। আর আমি ছোটবেলা থেকে একা এক রুমেই থাকি, লাইট অন করে আমি শুয়ে আছি, মানে আমি ঘুম আসিনি, আমার পুরোপুরি সেন্স আছে। তো ওই সময় দেখতাম যে একটা ছায়া আমার বিছানার পাশে দাঁড়িয়ে। তো মানে হুড় করে উঠে বসতাম, চিৎকার করে আম্মুকে ডাকতাম। মানে ছায়াটা বুঝতে পারতেন মানে পুরুষ মহিলা বা কিছু? না, এটা মানে জাস্ট একটা মানুষের আকৃতি। ওটা মানে পুরুষ বা মহিলা ওরকম কোন ইয়া দেখতাম, বোঝা যায় না। তো সে দেখা যেত আমার পাশে দাঁড়িয়ে আছে, মাথার পাশে। তাও সবসময় এটাই দেখতাম বেশিরভাগ সময়। তা আমি হুড় করে উঠে বসতাম, চিৎকার করে আম্মুকে ডাকতাম।
তো আম্মু আসতো, দোয়া কালমা পড়তো বা আমাকেও পড়তে বলতাম, পড়তাম, দেন ঘুম আসতাম এরকম। তবে এটা প্রায়ই দেখতাম, তবে মাঝে মাঝে ফিলটা করতাম হচ্ছে আমি শুয়ে আছি, দেখা যেত ওই ছায়াটা আমার গায়ের উপরে, ঠিক আমি যেভাবে শুয়ে আছি ও ওই শূন্যের উপরে ওইভাবে আমার উপরে শুয়ে আছে এবং আস্তে আস্তে আমার দেহের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। তো ওই সময়টা আমার খুব মানে শরীরে কোনো শক্তি থাকতো না, আমার একদম নিঃশেষ মানে হয়ে যেতাম, যে আমি নিঃশ্বাস ফেলতে পারতাম না, চিৎকার করে আম্মুকে ডাকতে যেও আমার মনে মুখ আটকে যেত, মানে মানুষের প্রতি ভয় যে সেন্সটা হয়, তো গোমরানির মতো একটা আওয়াজ চলে আসতো। তো এই জন্য মানে প্রচুর ভয় পেতাম, মানে আমি ডাকতে পারতেছি না, আমি খুব ভয় পাচ্ছি। ছায়াগুলো কি কোনোভাবে আপনাকে কোনো কিছু করার চেষ্টা করতো? আমি কোনো কিছু করার চেষ্টা করতো না, তবে কবিরাজ দেখানোর পরে উনি বলছে যে সে আমাকে নজর করে এবং আমার দেহের ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু সামহাও সে পারে না আমার উপরে ভর করতে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু জানি যে মানে কিছু মানুষের শরীর থাকে যে কিছু কিছু জিনের হয়তো এটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তো তখন সেই শরীরগুলো ক্যাপচার করতে চায়, সেই শরীরগুলোতে প্রবেশ করতে চায়। তো আমরা জানি না যে আপনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছিল কিনা, কিন্তু লাকিলি আপনাকে হয়তো কোনো না কোনো ভাবে কাবু করতে পারেনি। হ্যাঁ, এটা একটা আল্লাহর রহমত আর কি, যে অনেক চেষ্টা করেছে কিন্তু সে পারেনি আমার ভিতরে প্রবেশ করতে। তবে সে আমাকে অনেক ভয় দেখাতো, মাঝরাত্রির দিকে বা ফজরের আগ দিয়ে প্রচন্ড চিৎকার করে উঠতাম, আশেপাশের লোকজন অনেকে ডিস্টার্ব ফিল করতো বা ভয় পেয়ে যেত যে কি ব্যাপার, এত বড় একজন লোক এইভাবে চিৎকার করছে একটা ছেলে। তো আমি যে কি স্বপ্ন দেখতাম সেটা আমি বলতে পারি। এটা একটা কমন সিনারিও, অনেক মানুষের ক্ষেত্রেই ঘটে। ইনফ্যাক্ট ছোটবেলায় আমার ক্ষেত্রেও ঘটেছে। আমি যতটুকু আমার মায়ের কাছে শুনেছি যে আমি নাকি ঘুমের মধ্যে চিৎকার করে উঠতাম, আসলে কি হতো না হতো জানতাম। তো আসলে এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যাও থাকতে পারে। এরপরে আরো কিছু ঘটনা মনে আপনার আছে? আরো বেশ কিছু ঘটনা আছে। এর ভিতরে সব থেকে মানে আমার যে ভয়ের যে ঘটনাটা, সেটা হচ্ছে আমি এসএসসি পরীক্ষার পর আমার নানুর বাড়িতে চলে যাই, মানে বেড়াতে ফ্যামিলিদের সবার সাথে। তো যে এই সমস্যাগুলো আমার ছোটবেলা থেকে আছে, এটা ফ্যামিলি সবাই জানে, আমার নানু বিশেষ করে উনি আরো ভালো জানে। তো আমার নানু কবিরাজকে ডাকে সন্ধ্যার সময়, সেটা মাগরিবের পরে কবিরাজটা আসে। আসার পরে তো তখন ছিল গরমের দিন, তো সবাই আশেপাশে উৎসুক কিছু মানুষ থাকে যে এই সব মানে এখানে কবিরাজ ভিতরে আছে। আমাকে দুয়ারের ভিতরে মানে যে উঠানের ভিতরে গোল একটা দাগ দিয়ে ওই দাগের ভিতরে পাটি বিছে, তো ওখানে আমি বসবো। তো কবিরাজকে একটা চেয়ার এনে দেয়, কবিরাজ চেয়ারে বসে, আমি পাটিতে বসি ফ্লোরে। দেন হচ্ছে কবিরাজ একটু পর পর আমার চারপাশ দিয়ে ঘুরে, আর উনি হয়তো কোনো তন্ত্র মন্ত্র পরে, মানে গায়ে একটু পর পর ফু দেয়। তো উনি ওই ফুগুলো দেয় এবং একটু পর আমি দেখি যে আমার নানুর বাড়ির পিছন সাইডে একটা ঢেকির ঘর আছে। হয়তো এটা কি ঢেকি বলতে কি হয়তো আপনারা আগে ধান ভাঙানো বা এগুলা ব্যবহার। তো ওই ঢেকির ঘরের পিছনে আপনার বাঁশ বাগান, আর এই ঢেকির ঘরের পিছন সাইডে একদম ঢেকির চাল মানে ঘরটা ঘেসে 3টা সুপারি গাছ বড় বড়, আর এরপরে বাঁশ বাগান। সময়টা কখন? তখন মাগরিবের আজানের পরে, সন্ধ্যার সময়। হ্যাঁ, তো আমি দেখি যে ওই মাঝখানে সুপারি গাছে ওই ছায়াটাই আবার আমি দেখি, এবং ওই দিন আমি খুব স্পষ্ট দেখতে পারি। তবে ওইটার আকৃতি মানে মানুষের আকৃতি, পুরুষ না মহিলা ওটা আমি দেখতে পারিনি। ওই ছায়াটা গাছটা ধরে ঝুলে আমার দিকে তাকিয়ে আছে ওই কবিরাজ থাকাকালীন, এবং সে ওইখানে মন্ত্র পড়ে চেয়ারে কেবল বসছে। এই সময় আমাকে বলে যে, আমি যেহেতু ওই জায়গাটা আমার মামার বাড়ি, তুমি আমাকে বলে যে ভাগনা এবার দেখো তো কিছু দেখতে পাবো কিনা। তখন আমি ওই দিকেই আমার চোখ যায় এবং ওই দিকে আমি দেখি ওই ছায়াটা ওইভাবে আছে। এই যে এখন আমার লোম জারিয়ে উঠছে, দেখবেন। তো এটা কি শুধু আপনি দেখতে পেয়েছেন নাকি আপনার আশেপাশে দেখতে পেয়েছে? আচ্ছা, আর কেউ দেখতে পায়নি, মানে আমি বলিও নি যে, মানে আর কাউকে আমার বলার মতোই নেই যে ওইখানেই আমি এটা দেখছি। ওটা যখন দেখি আমি হাউমাউ করে কেঁদে দিই, চিৎকার করে যে মামা আমাকে বাঁচান, আমাকে হয়তো নিয়ে যাবে না। আমার মনে হচ্ছে যে সে এখানে আসছে, আমার দিকে তাকিয়ে আছে, সে আজকে আমাকে নিয়ে যাবে বা কিছু একটা করবে। সে মানে আজকে আর এভাবে খালি হাতে সে যাবে না। তখন কবিরাজটা করে কি খুব দ্রুত আমার পিঠে থাপ্পড় দেয় দুটো, ওনাদের চিকিৎসা বা মন্ত্রের একটা হয়তো রুল। দেন সে আরো ঝাড়ফুঁক করে, ধীরে ধীরে আমার শরীর অবশ হয়ে যায়। আমি ওখানে একদম সুস্থ মানুষ, বিকালবেলাও আমি দৌড়াদৌড়ি করেছি, খেলাধুলা করেছি, সাথে সাথে আমার শরীর অবশ হয়ে যায়, আমি পড়ে যাই। মানে আমার প্রায় আমার সেন্স আছে, শরীরে এক বিন্দু শক্তি নাই আমার ওখান থেকে উঠার। পর আমাকে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে যায়। দেন আমাকে উনি তেল মালিশ করতে বলে, মাথাটা তো ধুয়ে দেয়, মাথা ভার হয়ে গেছে।
তারপরে একটা রশি, সেই রশিতে একটা করে মন্ত্র পড়ে আর একটা করে গিট্টু মারে, দেন ওই রশিটা আমার মাজায় বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে বলে যে এই রশিটা সে 3 দিন রাখবে, ও 3 দিনের ভিতরে এই রশিটা হয়তো হারিয়ে যাবে, অনেক চেষ্টা করবে যে এটা নিয়ে যাওয়ার জন্য, মানে আপনার থেকে যেন দূরে সরাই দেয়, দূরে সরাই দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু বলছে যে 3 দিন তোমার রাখতেই হবে যেভাবেই হোক, আর 3 দিনের পর আগে যদি তোমার ওই রশিটা হারিয়ে যায়, তোমার মাথা থেকে খুলে যায়, পড়ে যায়, তাহলে কিন্তু তোমার মানে ও ছাড়বে না তোমার পিছে। দেন তারপরে ওই রশিটা আমি রাখি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আজ আমি ভালো, মানে নর্মাল, কিন্তু ওই রশিটা আমার কোমরে বেঁধে দেওয়া হয়েছে, রশিটা আমার কোমরে আছে। তো ওটা নিয়ে আমি খেলাধুলা করি, মানে একটু পর পর রশিটা আমি দেখি, চেক আমার করে নিজে দেখেন যে আছে হ্যাঁ আছে কিনা। রশি তো কোমরে বাঁধা, উপরে প্যান্ট পরা, তো প্যান্টের ভিতরে তো রশি পড়বে না, বা পড়লে বোঝা যাবে। 3 দিনের ঠিক আগের দিন, মানে 2 দিন হয়ে গেছে, 3 দিনের দিনই এটা আমি বাড়িতেই গোসল করতাম টিউবওয়েলে। গোসল করার পরে আমি যখন ড্রেস পাল্টাই দেখি যে আমার কোমর থেকে রশিটা নেই, কোথাও নেই, ওটা পাওয়াই গেল না। দেন কবিরাজের কাছে যাওয়া হলো, কবিরাজ মানে খুব আফসোস করলো যে ওটা হয়তো আমার কাজ না, আমি হয়তো এটা পারবো না। তখন আমার নানা আরো ঘাম হয়ে যায় যে কি ব্যাপার, এই কবিরাজ উনি এত নাম করা লোক, উনিও পারবে না, তাহলে আমার নাতির এখন কি অবস্থা হবে, বা কি করা যায় এটা নিয়ে। পরে আমার নানু জুড়ে গেছে, যাওয়ার পরে ওই মসজিদে কোরআন শরীফ দিয়েছে আর মানব টানব করছে। ফাইনালি আপনি ওখান থেকে বের হয়ে আসছেন। ওখান থেকে আমি বের হয়ে আসতে পারিনি ঠিক, তাহলে আমার এখনো প্রবলেম হয় হালকা পাতলা। সেটা হচ্ছে আপনার 1 বছর হলো, তাও সবথেকে বড় যে জিনিসটা আমি দেখেছি, মানে শুধু আমি না, আমার সাথে আরেকজনই দেখেছে। সেটা হচ্ছে আমাদের বাসার মানে গ্রামের একটা ছেলে ইন্টার পরীক্ষা দিতে আসছে, মানে ও ঢাকায় থাকতো, ঢাকায় পড়াশোনা করতো মেসে। তো খুব প্রবলেম হয় মেসে, আপনার গ্যাদারিং প্লেস, তো ইন্টার পরীক্ষা, তো আমার বাসায় এসেছে। তো পরীক্ষার মাঝখানে কিন্তু গ্যাপ থাকে, 5 দিন 10 দিন 15 দিন এরকম গ্যাপ থাকে। তো মাঝে মাঝে দেখা যেত 1 দিন 2 দিন আমরা করতাম কি, ও করতে কি, ভাই রনি ভাই আসেন মুভি দেখি, ছেলেটার নাম হচ্ছে আশিক। তো আচ্ছা ঠিক আছে চলো মুভি দেখি। তো মুভি এরকম দেখতে গিয়ে তখন রাত 10:30 11টা বাজে, হঠাৎ করে কারেন্ট চলে গেল। গরমের দিন, জানালা খোলা, আমি আরো বসে আছি, কিন্তু রুম কিন্তু ভিতর থেকে লক করা, এই রুমে কেউ প্রবেশ করতে পারবে না আমরা না খুললে পারে। তো কারেন্ট গেল, ওই সময় আমরা মোবাইলে আলো জ্বালিয়ে দুজন গল্প করতেছি, নর্মাল আর কি গল্প গুজব। তো ওই সময় ঘরের পাশের ফ্ল্যাটের একটা ছেলে 10 থেকে 12 বছর বয়স, তার জন্য বেসিক্যালি রুমটা বন্ধ করি, সে হুটহাট বাসায় আসে, ওটা প্রবলেম নেই। কিন্তু সাপোজ আমি একটা মুভি দেখছি, চুপ করে আমার পাশে বসে দেখো না, সে আমাকে ডিস্টার্ব করবে, ভাই এটা কি, ওটা কি, এটা কি, মানে আমার মুডটাই চেঞ্জ করে দেয়। তো ছেলেটা এমনি ভালো, খুব কিউট। তো ওই ছেলেটা দেখি আমার এই কম্পিউটার টেবিলের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও দেখেছি, আশিকও দেখেছে ওই ছেলেটা আর কি, দরজা লক। এবং ওই মুহূর্তে আমারও খেয়াল নেই, আশিকেরও খেয়াল নেই যে দরজাটা লক। আমরা দুজনেই মনে করছি দরজা খোলা। আমরা কারেন্ট আসলো প্রায় 30 মিনিট পর, আমরা 20-25 মিনিট মানে যাওয়ার পরে 5-6 মিনিট পরে ওই ছেলেটাকে দেখি 20-25 মিনিট যাবত গল্প করতেছি, এবং ওই ছেলেটাও দাঁড়িয়ে আছে। তো আমরা ওই পরীক্ষা দিয়ে আশিক ছেলেটাও ওরা খুব পাত্র দিতেছে না, আমিও দিতেছি না। এই জন্যই যে ওরা যদি বলি যে কি অবস্থা, কেমনি কি, মানে কথা বলা শুরু করলেই হয়েছে, ওই দেখা গেল যে পেটে ঘুষি মারবে বা নিয়ে শুরু করবে, এই জন্য আমরা বলতেছি থাক, ওর মতো থাক, এরকম আর কি। তো হঠাৎ করে 30 মিনিট পর কারেন্ট আসলো, কারেন্ট আসার পরে ওই ছেলে নাই কই গেল। কিন্তু কারেন্ট চলে গেছে, আপনারা মুভি দেখছেন কিভাবে? না ওই সময় মুভি দেখিনি, আচ্ছা, গল্প গুজব করছে মোবাইলে আলো জ্বালিয়ে। ওই ছেলেটাকে আমরা দেখি, যখন কারেন্ট আসার পরে দেখি ওই ছেলেটা নেই, এবং রুমের দরজা লক করা। এবং এই জিনিসটা যদি ভুল আমি একা দেখতাম, তাহলে একটা কথা ছিল যে হয়তো আমি ভুল দেখেছি বা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু দুজন মানুষ কিভাবে একসাথে, ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে, তবু আমাকে বলে রনি ভাই এটা কি হলো। পরবর্তীতে ওই ছেলেটার সাথে কথা বলেছেন বা? হ্যাঁ, পরবর্তীতে কারেন্ট আসার পরে রাত 11টা-12টার সময় আমি আর আশিক আম্মু রুমে যাই, যাওয়ার পর আম্মুকে বলি যে এই অবস্থা। আর আমার আম্মুর সাথে সাথে ওদের ফ্ল্যাটে যায়, যে বলে যে ভাবি ও কি আসছিল নাকি, ছেলেটার নাম হচ্ছে জুনাইদ কি আসছিল নাকি বাসা। বলে যে না ভাবি কারেন্টটা চলে গেছে, একা একা ছোট ছিল, বের হবে কিন্তু, দরজা তো বন্ধ, ওদের দরজা বন্ধ, আমাদের মেন গেট বন্ধ, দেন আমার রুমের দরজা বন্ধ, এতগুলো দরজা সে কি হবে, এটা তো ইম্পসিবল। তাহলে দুজন মানুষ আমরা কিভাবে এরপরে ওই রুমে থেকে ওই বাসায় আমার আসলে প্রবলেম হতো। এই গত 1 বছর আগে, 1 বছরে কম হবে, দেন আমি রাত্রে ঘুমিয়ে আছি, আমার রুমে সাধারণত 4তলা বাসা ছিল, তো জানলা খোলা রাখতাম, চোট্টরের কোনো ভয় নেই। তো ওখানে বাতাস আসতো, মাঝে মাঝে কারেন্টে ডিস্টার্ব হতো, ইদানিং হয় না আর কি, আগে হতো। তো
তো একদিন কি আমি ঘুমিয়ে আছি, প্রায় রাত 12টা 1টার মতো বাজে, আমি টাইম ঠিক দেখিনি, তবে আমি গেস করতে পারি ওটা মাঝরাত, কারণ আমি কখনোই রাত 11টার আগে কখনো ঘুম আসতে যাই না। হঠাৎ করে দেখি যে খুব সুন্দর খাবারের ঘ্রাণ, মানে পোলাও মাংস বা মানে খাবারের একটা স্মেল, নর্মাল পোলাও মাংস তো আমরা খাই যে এইরকম কোন ঘ্রাণ, এরকম কোন মনে হচ্ছে এই খাবারটা এত মজাদার যে পৃথিবীতে খাবারটা আমি পাবো না বা আগে কোনোদিন খাইনি, যে মনে হচ্ছে আমার জন্যই বিল্ডিং এর ছাদে থেকে ঘ্রাণটা আসছে, ছাদে থেকে ঘ্রাণটা আসছে, ওটা তো আর বোঝা যায় না, ঘ্রাণ তো বাতাসের মধ্যে উপরের আসে। দিক থেকে বা আমার মনে বাইরে হচ্ছে, থেকে হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ছাদে ওই খাবারটা আছে, আমি গেলে খেতে পারবো। তো সত্যি সত্যি আমি করছি কি পাগলের মতোই, মানে আমার খেতে হবে এই টাইপের, যে আমি নেশার মতো যেভাবে হয়ে হোক গেছে। ওটা আমার খেতে হবে, মানে আমার নেশা উঠে গেছে আমার খাবার। আমি করি কি, তখন ছাদের দরজা লক করা থাকতো না, ইদানিং থাকে, একটা ছেলে ওখান থেকে সুইসাইড করেছে আর কি। তো ছাদেও প্রবলেম, দরজাটা লক, তো মেন গেট থেকে, মেন গেটটা লক থাকতো, ওটা চাবিটা ওখানে মানে আমাদের সুকেজের ওখানে থাকতো, ওখান থেকে নিয়ে আমাদের রুমের এটা লকটা খুলে আমি আস্তে আস্তে যাই, সবাই ঘুমে, তো সিঁড়ির লাইট অফ, তো আমি যে একটা ঘরের ভিতরে আছি, আমার কোনো সেন্স না, আমার একটাই সেন্স, ওই খাবার আমার খেতে হবে। আচ্ছা, দেন আমি ছাদে যাই, যাওয়ার পরে ছাদ একটা রাউন্ড দিই, ছাদের একদম কর্নার সাইডে এসে আমি দাঁড়াই, বাসা বাড়িতে আলো জ্বলছে, রাস্তার আলো জ্বলছে, এগুলোই দেখতেছি, কিন্তু ওই সময় আমার শরীরটা একটা ঝাড়ি দেয়, ঝাঁকুনি দেয়, হ্যাঁ সরি, ঝাঁকুনি দেওয়ার পরে দেন আমি পুরো সেন্স ফিরে আসে, তখন দেখি যে এখানে কিছুই নাই, আমি এখানে কেন, আমার তখন বাসা থাকা, তখন তো অনেক রাত, তখন প্রচন্ড ভয় শরীরে, মানে এত ভয় এসে ভয় করে। ওই সময় কি ওই স্মেলটা পাচ্ছিলেন ওই খাবারের? সময় যখন আমার ঝাঁকুনিটা দেই তখন আর স্মেল থাকে না, কিন্তু ছাদে ওঠার পরেও খুব স্মেল থাকে, এবং আমার মনে হয় যে খাবারটা ছাদেই আছে, কিন্তু আমি দেখতেছি না চোখে, মানে এত পরিমাণ ভয় পাই যে মনে হয় যে এই সময় মনে হয় আমি যদি মারা যাই এটা ভালো, মানে খুব দ্রুত মারা যায়, কারণ এই আসলে ওই সিচুয়েশনটা, পরিবেশটা নেওয়া যাচ্ছিল না। পরিবেশটা আমার পক্ষে, মানে আমি আর নিতে পারছিলাম না ওই সময়। কিভাবে যে দৌড় দিয়ে আমি জানি না, সিঁড়ি দিয়ে নেমে আমার বাসায় ঢুকে দরজা টরজা ঠাস ঠাস বন্ধ করে দিই, পরে আম্মু উঠে আসে যে কি ব্যাপার, তখন আমি আম্মুকে বলি যে এইরকম বিষয়, তো আমি ছাদে গিয়েছিলাম, তখন আম্মু তো আগে থেকে জানে ছোটবেলা থেকে আমার একটা প্রবলেম, সে বুঝতে পারে, বোঝার পরে দোয়া টোয়া পরে একটু ফুট উঠে তারপরে বলে যে তোর আজকে এই রুমে ঘুমার দরকার কেন, তুই আমার রুমে। কিন্তু এই ধরনের গ্রাম তো আর কেউ পেয়েছে কি, আপনার ফ্যামিলি মেম্বার আর কেউ পেয়েছে? না, কেউ পায়নি, পায়নি। শুধু আপনি পেয়েছেন। শুধু আমি। এবং এটা কি একবারই পেয়েছেন নাকি মাঝে মাঝেই এরকম ঘ্রাণ পেয়েছেন? মাঝে মাঝে বলতে একবার এই গন্ধটা পেয়েছি খাবারের, আবার আর একটা পেয়েছিলাম পারফিউমের, মানে মনে হচ্ছিল পারফিউম আর নাচ, ছাদের উপরে আপনার নুপুর, যখন মেয়েরা বড় বড় নুপুর করে যে নাচে ঝুনঝুন আওয়াজ হয়, তো মনে হচ্ছে ছাদে কেউ নাচছে, এরকম ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক এরকমই, জানলা খোলা, তো এই সাউন্ড গুলা কি আর কেউ পেয়ে থাকে নাকি শুধু এটা আপনিই পান? নুপুরের আওয়াজ বলেন বা পারফিউমের স্মেল বলেন, যেটাই বলেন, না, এগুলো আমি একাই পেয়েছি। শুধু আপনি একাই আমি পাচ্ছেন? একাই পেয়েছি। ওকে, আমি এই জিনিসটাই আসলে জানার চেষ্টা করছিলাম এতক্ষণ, যেটা শুনেছি যে সেই ছোটবেলা থেকেই আপনার উপর কোনো না কোনো জিনিসের একটা দৃষ্টি রয়েছে। তার মানে ভয়। Haunted by Prime Minister Mango Candy। বিরতির সময় হয়ে গেল 4 মিনিটের ছোট্ট একটা বিরতির। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 096131928992। যারা শুধু স্টোরি বলতে চান, ভৌতিক গল্পগুলো বলতে চান, তারা ফোন করে অবশ্যই কি ধরনের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেটা ছোট্ট করে হলেও একটু বলবেন। ডরের একটি বিশেষ রেসিপি আছে। আমরা বলি ডর মানে ভয়, এবং এই ভয় পাওয়ার জন্য এক ধরনের পরিবেশের প্রয়োজন হয়। ডর শোনার রেসিপিটা একবার একটু মনে করিয়ে দিতে চাই। হালকা করে জানলাটা খোলা রাখুন। যদি আপনি ঘরের মধ্যে বসে ডরটা শুনে থাকেন, অন্ধকার হলে খুবই ভালো, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে চমৎকার ভাবে শোনা যায়, এরকম একটি জায়গায় বসে আপনি রেডিওটি শুনুন। আবারও ফিরছি ঠিক সেখানে যেখানটায় আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। এতক্ষণ যেটা শুনেছি যে সেই ছোটবেলা থেকেই আপনার উপর কোনো না কোনো জিনিসের একটা দৃষ্টি রয়েছে, সেটা আমরা জিন বলি বা যাই বলি না কেন, বিভিন্ন ভাবে আপনাকেই আকর্ষণ করার চেষ্টা করছে কোনো কিছু দিয়ে, আর ফ্যামিলির অন্য কারো কিন্তু কেউ কিছু টের পাচ্ছে না। হ্যাঁ, আপনি
আপনি বলছিলেন যে আপনাদের বাসার এই ছাদটাতেও কিছু একটা ঝামেলা আছে, এখানে একটা সুইসাইডের ঘটনাও ঘটেছে, মানে ছাদের প্রবলেমটা কি? ছাদের প্রবলেম বলতে হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা ছিলেন মানে যে বাসায় এই ঘটনাগুলো হতো, শান্ত ওর নাম, ও তখন বোধহয় ওর বয়স 8 থেকে 9 বছর। আচ্ছা। সন্ধ্যার দিকে ছাদের উপরে ওরা কাপড় চোপড় শুকাইতে দিয়েছে, আন্টি হয়তো বলছে যে ছাদের উপর থেকে কাপড়গুলো নিয়ে আসো। তখন মাগরিবের আজান দেয়নি, দিবে এই টাইপের। ও অনেক ফর্সা আর কি, একদম ফরেনারদের মতো। তো আর গালে একটা থাপ্পড় আসে, এক থাপ্পড়ে মানে ফর্সা মানুষ তো খুব, মানে 4 আঙ্গুলের ছাপ পুরা গালে ফুটে ওঠে। ও প্রচন্ড ভয় পায় যে কিছুই দেখলাম না, কোনো মানুষ নাই, থাপ্পড়টা আমার লোকে। মানে ওইখানে কি সুইসাইডের ঘটনাটা কি ছিল? সুইসাইডের ঘটনাটা হচ্ছে একটা ছেলে রাত্রে, অনেক গরমের দিন থাকে বা আপনার অনেকে ছাদে উঠে না হয়তো মোবাইলে কথা বলার জন্য, এর জন্য তো ও ছাদের উপরে প্রায় উঠে কথা বলে 10টা 11টা, বেশি রাত্রেও না, 11টার পরে ছাদ থেকে নেমে যায়। কারণ আমি 4 তলায় থাকি, তো আমি বুঝতে পারি যখন সিটকানে আটকে শব্দ হয়। তো হঠাৎ করে আমি ওই দিন অঙ্ক করতেছি, তো দেখি যে আমার সানসেটের উপরে একটা বডি বাড়ি খেলো আর কি, বাড়ি খেয়ে পাশে আর একটা বিল্ডিং, এখান থেকে বাড়ি খেয়ে আর এক বিল্ডিং এ যায়, সানসেটে বাড়ি খেতে খেতে নিচে পড়ে যায়। আর নিচে ছিল আপনার ওয়াল, এবং ওয়ালের উপরে তার কাটার ছিল, তার কাটার এগুলো ছিল, মানে যাতে চোট না আসতে পারে। সে ওইখানে পড়ে এবং তার সমস্ত শরীরে সিচি হয়ে যায়, মানে মাংস কিছু ছিঁড়ে ওই তার কাটা বেড়েও ছিল। তো সাথে সাথে নিচে যায় আমরা সবাই, পুরো বিল্ডিং এর সবাই নিচে যায়, পরে দেখে যে অবস্থা। পরে হসপিটালে নিয়ে যায়, সে আর বাঁচে না আর কি, সে মারা যায় কয়েকদিন পরে। ওটা ওই পর থেকে ছাদটা এখন বন্ধ করে দেয়। এখন তাহলে ওই ছাদটা মোটামুটি বন্ধই আছে, রেস্ট্রিক্টেড? হ্যাঁ, ওইটা রেস্ট্রিক্টেড। ওই ছাদটার আশেপাশে কি কোনো গাছ বা এই ধরনের কোনো কিছু আছে? ওইটার পাশে হচ্ছে পিলখানা, বিজিবির হেডকোয়ার্টার আর কি। আচ্ছা আচ্ছা। ওই পিলখানায় প্রচুর গাছগাছালি আছে, আর মানে ছাদটার আশেপাশেও তাহলে গাছ আছে? প্রচুর গাছপালা, আর বনের মতো আর কি, খুব সুন্দর এরিয়া। না, আমি আসলে এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে একটা, যে প্রায় আজ থেকে 7-8 বছর আগে আমি এটা ঢাকায় যেই বাসায় থাকতাম ভাড়া, তো ওই 4 তলা একটা বিল্ডিং ছিল, আমি গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, এবং মাঝে মাঝে ওই ছাদে যেতাম আর কি। তো কোনো একবার মনে হয় সন্ধ্যার দিকে গিয়েছিলাম, এবং ঠিক ওই ছাদটার পাশে একটা আম গাছ ছিল, বিশাল বড় একটা আম গাছ, এবং আম গাছের একটা অংশ ছাদটার উপরে এসে পড়ে। মানে ওই দিন আমি একটা, মানে অদ্ভুত লেগেছে আমার কাছে বিষয়টা, মানে হঠাৎ করে আমি কি যেন দেখতে পাচ্ছি যে গাছের মানে আবছা আবছা অন্ধকার, ওই ঝোপের ভেতর থেকে কি যেন একটা তাকিয়ে আছে আমার দিকে। মানে আমি প্রথমে একটু ভয় পেয়ে যাই, পরে আমি অন্যদিকে চলে যাই, তারপরে আবার একটু মনের মধ্যে সাহস সঞ্চয় করি যে ধুর, এটা মনে আমি এমনিতে একটু ভয় পাচ্ছি। আশেপাশে কিন্তু সব দিকে বাড়িঘর, এবং প্রত্যেক বিল্ডিং থেকে আলো আসছে এই ধরনের। তো আমি ভাবলাম আলো টালো পড়েছে যেহেতু, ওই পাতা হয়তো বা এরকম দেখাচ্ছে, এবং আমি ঠিক ওটার কাছে সাহস নিয়ে আমি কাছে গেছি, মোবাইলের আমার আলো ছিল, এবং যেই না আমি কাছে গেছি, কি বলবো, হঠাৎ করে আমার মনে হলো জাস্ট ওখান থেকে কিছু একটা ছাদের মধ্যে লাফ দিয়ে পড়েছে, গাছের থেকে ছাদের মধ্যে, এবং মনে হলো একটা মানুষ পড়লে যেই ধরনের শব্দ হয় এই ধরনের একটা দুম করে শব্দ হলো, এবং হঠাৎ করে সব নিস্তব্ধ, গাছ নড়াচড়া বন্ধ, কিচ্ছু নাই, মানে একদম জমে গেছি। দেরি না করে, লজিক চিন্তা না করে আগে দৌড়, মানে আমি তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে আসছি। মানে এরপরে আমি সন্ধ্যায় ছাদে যেতে একটু ভয় পাই সিরিয়াসলি, যদি মানুষজন না থাকে। ওকে রনি ভাই, আমি একটু একটা ঘটনা আপনার কাছ থেকে শুনতে খুব বেশি এক্সাইটেড। সেটা হচ্ছে যে আপনি কোন এক সময় জাহাঙ্গীরনগরে গিয়েছিলেন, এবং সেখানে আপনার সাথে কোন একটা ইনসিডেন্ট ঘটেছিল, একটু এই ঘটনাটা জানতে চাই। জাহাঙ্গীরনগরের বিষয়টা হচ্ছে কি, আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে ওই যে ভর্তি পরীক্ষার জন্য ওখানে যাই। তো যাওয়ার পরে আমি একটা হলে উঠি, যেটা আমার এক ফ্রেন্ডের বড় ভাই, সো ও তখন জাহাঙ্গীরনগরের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা। তো ওর বড় ভাইয়ের রুমে উঠি, যেহেতু থাকার জায়গা নেই আর কি। সকালে, আজকে বিকালে পরীক্ষা, আগামীকাল সকালে পরীক্ষা, তো আমি ঢাকায় এসে আবার ওইটা একটু ঝামেলা হয়ে যায়। সো রাতের বেলা আপনি থাকার জন্য গিয়েছেন? হ্যাঁ, যখন বিকালে পরীক্ষা শেষ আমার, তো পরীক্ষার পর আমি কি করব, তো ওই ব্যাগটাকে ওই ভাইয়ার রুমে রেখে, তো ভাইয়া বলে যে তুমি ঘুরে আসতে পারো, সমস্যা নেই। তো জাহাঙ্গীরনগর কিন্তু অনেক ঝোপঝাড় বা খুব সুন্দর একটা এরিয়া, অনেক সুন্দর একটা ক্যাম্পাস আসলে। বড় ভাই যখন আমাকে বললো যে তুমি একটু ঘুরে আসতে পারো, সন্ধ্যার বিকালের দিকে উনি বলেছে, তো আমি বিকালেও ঘুরেছি, সন্ধ্যার সময় ঘুরতে যাই। তো জাহাঙ্গীরনগরে আপনার একটা হল, তখন একটা হলের কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, তো আমি ওখান দিয়ে যাই। তো ওখানে অনেক গাছপালা ছিল, উঁচু নিচু টিলার মতো কিছু, এটা খুব সুন্দর লাগে। এখনো আছে কিনা জানি না, ওই সাইডে আমি এখন যাই না। ওই রাস্তা দিয়ে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে গেরুয়া।
গেরুয়া গ্রামে খুব ওইখানে মাথায় একটা চায়ের দোকান আছে, খুব মজাদার চা বানায়। তো ওই চা আমি খেলাম, তো পরপর 1 কাপ 2 কাপ খাওয়ার পরে দেন আমি তখন ওই হলের দিকে চলে আসতে যাই, যে রাত হয়ে গেছে, আমি একা। তো ওই সাইডটা খুব অন্ধকার, প্রচুর অন্ধকার, একদম মানে ডার্ক। রাইট, কারণ জাহাঙ্গীরনগর যে পরিবেশ, সব খোলামেলা জায়গা, হ্যাঁ। অত মানে ইয়ে নাই, পরিবেশটা অনেক পরিবেশটা সুন্দর, হ্যাঁ। ট্রু। এবং কেউ যদি আবার ভয় কারো মনের ভিতর থেকে থাকে, ভয় পাওয়ার জন্য যথেষ্ট রাতের বেলা। তো তখন আমি একাই, তো আমি হল থেকে ওই দোকানটার দূরত্ব হবে 17 to 16 মিনিট, সামথিং লাইক দ্যাট। দেন আমি ওখান থেকে যখন আসতে যাই তখন প্রচুর অন্ধকার, তো আমার খুব নিজের অজান্তেই একটা কেমন জানি ভয়, যে হয়তো আমার সাথে তো কিছু আছে, আজকে যদি পায়, এখন তো আমি নীরব জায়গা মানে এরকম আজে বাজে চিন্তা করছি। তা আমি যখন হেঁটে আসি তখন মনে হয় যে আমার পিছনে কেউ মানে হাঁটছে, আমাকে ফলো করছে, এবং 4-5 হাত দূরে। একজন মানুষ হাঁটলে বোঝা যায় না পিছন দিকে, তো আমি পিছন দিকে তাকাই, দেখি যে কেউ নাই। আবার হাঁটি, আবার তাকাই, কেউ নাই। কিন্তু আমি যখন থামি ওই শব্দটাও থেমে যায়। আমি যখন হাঁটা শুরু করি মনে হয় আমার পিছনে স্পষ্ট শব্দটা একদম স্পষ্ট, মানে এটা কি বলবো আর কি, মানে না দেখলে বা নাই করলে বোঝা যাবে না। তো তখন আমার অবস্থাটা কি হয় তা আপনারা বুঝতেই পারছেন, যে প্রচন্ড ভয়, মানে না পারি দৌড় দিতে, চাইল্ডিশ হবে। কিছু দূরে আমি দেখছি যে পোলাপান আড্ডা দিচ্ছে, সেটা দেখা যাচ্ছে, তবে ওখান থেকে আমার এখানে যেতে 5 মিনিট লাগবে, খোলা জায়গা তো দেখা যাচ্ছে। কিন্তু পিছনে আমার যে এরকম ফলো করছে বা মানে আমি খুব ভয়ে আছি, না পারতেছি দৌড় দিতে, না পারতেছি হাঁটতে, মানে ছেড়ে দে মাকে দেবাস টাইপের হয়ে গেছে আমার এটা। তো খুব সাহস করে আসি, দেন কিছুই হয় না, নর্মাল আমি চলে আসি। ওই বড় ভাইটার নাম ছিল মানিক দা, তো উনি খুব মজার মানুষ, গল্প গুজবে সব মাতিয়ে রাখতে পারে। তো আমি ছিলাম ওনার রুমে 2টা বেড। তো এক বেডে হচ্ছে আমি শুয়েছি, আর একটা গেস্টের বাবা, স্টুডেন্টের বাবা শুয়েছে। তো আর একটা বেডে আরো 2জন, আর মানিক ভাই ফ্লোরিং করেছে, ওনার আর একটা ফ্রেন্ড, ওনারা 2জন ফ্লোরে, আর গেস্টদেরকে বিছানা দিয়েছে, বেড দিয়েছে। দেন আমরা শুয়ে আছি 3টা 3:30টার দিকে। তো আমি প্রচন্ড জোরে, সে আগের যে অভ্যাস, চিৎকার দিয়ে উঠি, মানে এত জোরে চিৎকার দিয়ে উঠি যে আমার পাশে যে গেস্ট ছিল, যে স্টুডেন্টের বাবা, মানে সে ভয়ে আমাকে, মানে মানুষের একটা প্রচন্ড ভয় বা আতঙ্কিত হলে মুখ দিয়ে এক ধরনের একটা শব্দ বের হয়, ওই শব্দ দিয়ে সে আমাকে জড়িয়ে ধরেছে। আর আমার চিৎকার শুনে মানিকদা এত ভয় পেয়েছিল যে উনি, তো হলের রুমের দরজাটা কাঠের ছিল, এতটা মজবুত ছিল না, তো উনি ওই দরজা ভেঙে বারান্দার ভিতরে চলে যায়। তো উনিও চিৎকার দিয়ে ওঠে, আমিও চিৎকার তো দিয়েছি, আর পাশের বেডে যে 2জন ছিল এরাও প্রচন্ড জোরে চিৎকার দেয়। পুরো হলের সবাই, মানে পুরো হল জেগে যায়, সবাই মানিকদার রুমে আসে। পরে মানিকদা বলে যে এই অবস্থা, ছেলেটা খুব ভয় পেয়েছে। পরে আমাকে বলে, পরে ওই দিন রাত্রে আর আমরা ঘুমাইনি। তো মানিকদা আমাকে সাহস জোগানোর জন্য সে আরো গল্প টল্প করে। তারপর আমার খুব খারাপ লাগে, যে আমি অপরাধ বোধ লাগে যে আমি এক জায়গায় গেস্ট, সেই জায়গায় এসে এই ধরনের কাজ করলাম। এই কাজটা বলে আমার জন্য দরজাটা ভেঙে গেল, কিন্তু তারা তো বুঝতে পারেনি যে আমার আসলে কি হয়েছিল। আপনার কি কোনো কিছু দেখেছিলেন? আমার মনে হয়েছিল যে ওই, মানে যে ছায়া, মানে আমার সাথে যে জিনিসটা ফলো করে করে ও আমার, মানে ওই হল পর্যন্ত, রুম পর্যন্ত এসেছিল। রাত্রে আমাকে খুব ডিস্টার্ব করেছিল, ওই ছায়ার মতো জিনিসটা আর কি, যে সে আবার আমার দেহের ভিতরে প্রবেশ করতে চায়, আমার কাছে আসতে চায়। তো ওই সময় প্রচন্ড আতঙ্ক এবং ভয় নিয়ে আমি, মানে শরীরে যত শক্তি আছে সর্বশক্তি প্রয়োগ করি, চিৎকার দিই আর কি আমি। ওকে, ওই দিনের চিৎকারের পেছনে ওই ছায়াটাই ছিল। তার মানে আমি যতটুকু আপনার ঘটনা শুনে বুঝতে পারছি, বা আমার মনে হচ্ছে যে কোনো কিছু একটা আপনাকে এখনো পর্যন্ত হয়তো অবজার্ভ করে যাচ্ছে, হয়তো বা চেষ্টা করছে আপনার কাছে ঘেঁষার। এখন আমি ইদানিং ফিল করি না 4-5 মাস। ওকে, কারণ আমি আর একটা ফ্রেন্ড আছে, তো ওর আগের থেকে ওর খুব ব্যাপক প্রবলেম ছিল, পরিতে ধরতো আর কি। মাঝে মাঝে দেখা যেত যে খুব অসুস্থ হয়ে যেত, মানে এত পরিমাণ অসুস্থ, অনেক চিকিৎসা করে কোনো ভালো হয় না। তো কবিরাজ দেখায়, মানে হুজুর দেখায়, বাবা মার মন, সব ধরনের চিকিৎসাই করায়। তো কবিরাজ বলে যে তো এই প্রবলেম, হুজুর বলে আর কি যে পরিতে ধরছে। তারপরে ওর এখনো আল্লাহর রহমতে খুব সুস্থ এবং ভালো, এখন আর প্রবলেম হয় না। তো আমাকে ওই হুজুরের কাছে নিয়ে যায়, মানে পার্সোনালি ও আমার সম্পর্কে জানে, যে তুই ফ্রেন্ড, সবকিছু বলি। তো ও বলে যে চল তাহলে তোকে আমি এক জায়গায় নিয়ে যাবো, ওনার কাছে তুই কোনো কিছু গোপন করবি না, লজ্জা বা কোনো ভয়ের কিছু নেই, ওনাকে তুই যা আছে সব বলবি। তো বলার পরে উনি হয়তো তোরা একটা ভালো সলিউশন দিতে পারে। তখন আমি ও নিয়ে যাই হুজুরের কাছে, মসজিদের ইমাম আমাদের হাজারীবাগের। তো ওই ইমাম সাহেব আমার কথা খুব ভালো মতো মনোযোগ দিয়ে শুনে, মাগরিবের নামাজের পর হুজুর বসে আর কি, এমনি বসে, মানুষজন আসে, দেখা সাক্ষাৎ করে, প্রবলেম বলে। তো আমিও বলি। তো আমি এটা বলার পরে আমি খুব, মানে কৃতজ্ঞ ওনার উপরে যে আমার আর কোনো প্রবলেম হয় না।
ওকে, সো গত তাহলে 5-6 মাস ধরে আপনি মোটামুটি সুস্থই আছেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি Okay. মোটামুটি সুস্থ। সো ফাইনালি এন্ড অফ দা স্টোরিতে এসে আমরা একটা ভালো কথা শুনলাম। যেহেতু আমি আসলে যখন শুনছিলাম আপনার ঘটনা, আমার কেন জানি মনে হচ্ছিল যে ওই জিনিস হয়তো বা এখনো আপনাকে অবজার্ভ করে যাচ্ছে। সো লাকিলি আপনি ফ্রি এখন। জি জি। আমি জানি না, আমাদের অনেক ধরনের লিসনার আছে, এক একজনের এক এক ধরনের যুক্তি। এটা ডেফিনেটলি এটা থাকা ভালো, প্রত্যেকেরই নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে প্রত্যেকটা ঘটনাকে বিশ্লেষণ করা উচিত। তারপরেই যদি কোনো কিছু লজিক্যাল না পায়, হয়তোবা সেক্ষেত্রে ভয় পেলেও পেতে পারে। সো অনেক অনেক ধন্যবাদ রনি ভাই, যে আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করেছেন, সেই জন্য থ্যাংক ইউ, আপনাকেও অনেক থ্যাংক ইউ এবং লিসেনারদেরকে অনেক ধন্যবাদ। তো রনি ভাইয়ের ঘটনা তো আমাদের শোনা হয়ে গেল, এবং যেটা আমি শুরুতে বলেছিলাম রনি ভাইয়ের ঘটনায় যাওয়ার আগে, যে সাপ নিয়ে অনেকেই বলেছেন, যে মন্তব্য করেছেন স্বপ্নে যদি সাপ দেখা যায় তাহলে কি হয় না হয়। যারা কিউরিয়াস আছে তারা একটু নেট ঘাটাঘাটি করলেই কিন্তু অনেকেই অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যেতে পারেন। তবে ফেসবুকে যেটা দেখেছে, মোরাললেস অনেকেই লিখেছে যে সাপ দেখা মানেই হচ্ছে কোনো শত্রু আছে, এই ধরনের কোনো কিছু একটা ইঙ্গিত, বা অশুভ কোনো কিছু একটা ইঙ্গিত। এটা বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং আমি দেখলাম যে অনেক ধর্মেই এটাকে অশুভ ইঙ্গিত বলেই মানা হয়েছে। তবে কিছু কিছু রিলিজিয়াস দিক থেকে আবার এটাকে একটু অন্যভাবে দেখা হয়েছে, যেমন সাপ তাদের চামড়া পরিবর্তন করতে পারে। সো এই জন্য এটাকে দেখা হয় যে রিবার্থের একটা যোগসূত্র রয়েছে এখানে, বা রিজেনারেট করার কিছু রয়েছে। কিছু গোষ্ঠী আছে যারা এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখেন। তবে যেটা সবচেয়ে প্রচলিত রয়েছে, স্বপ্নে যদি কেউ সাপ দেখে তাহলে কি হয়, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে দেখছেন, কালার কি ধরনের সাপ দেখছেন, এই ধরনের বিষয় আসলে রয়েছে। তবে আমি যতটুকু জানি, আমি খুব বেশি জানি না, আমি যতটুকু জানি যে যদি কেউ এভাবে 1-2বার দেখতেই পারে, এতে হয়তোবা খুব একটা সমস্যা হয় না। কিন্তু আপনি যদি বারবার এটা দেখতে থাকেন, তাহলে এটা কোনো কিছু একটা ইঙ্গিত করে যে আপনার আশপাশে হয়তোবা আপনি অনেক মানুষের দ্বারা, বা আপনি গ্রুপ অফ পিপলের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনাকে চেষ্টা করে যাচ্ছে। এবং সেই সাপের কালার যদি হয় কালো, সেটা নাকি আরো অনেক বেশি একটু ক্ষতিকর হয়। আমি আসলে এই বিষয়গুলোতে খুব বেশি একটা জানা নেই আমার। তবে একটা অভিজ্ঞতা আমার রয়েছে, যে আমি হয়তো এর আগেও শেয়ার করেছিলাম কোনো একবার, আজ থেকে 3-4 বছর আগে আমি একটা খুব বিভৎস রকমের, ভয়ঙ্কর রকমের একটা স্বপ্ন দেখেছিলাম। সেটা একটা সাপ দেখেছিলাম একটা নদীতে, এবং খুবই কালো কুচকুচে, এবং মানে আমার লাইফে এই পর্যন্ত আমি যতভাবে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এটা মনে হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এখনো যদি আমি ভাবি না, আমার মানে গা কাটা দিয়ে ওঠে, এরকম ভয় আমি পেয়েছিলাম। আমার মনে আছে এখনো, ওই রাতে আমি মানে ঘুম থেকে জেগে গেছিলাম, পুরো শরীর ঘেমে গেছিল, এত ভয় আমি পেয়েছি। এবং জানি না এটার সাথে এটার কোনো কানেকশন আছে কিনা, এই স্বপ্নটা দেখার 1 মাসের মধ্যেই আমার ফ্যামিলিতে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। সো আমি জানি না এটার সাথে এটার কোনো যোগসূত্র আছে কিনা, তবে যেই ঘাটাঘাটি করেছি বা যেভাবে দেখেছি, মনে হয় কোনো না কোনো ধরনের একটা ইম্প্যাক্ট থাকতেও পারে। সো বলেছিলাম স্বপ্ন নিয়ে, মানে স্বপ্নে সাপ দেখা নিয়ে আমাকে ইনবক্সে অনেকে অনেক কিছু বলেছিলেন। সো সেটা নিয়ে আমি 2-একটা কথা বলতে চাই, দ্যাটস ওয়াই আমি এই কথাগুলো বললাম। এবং আপনারা যারা আরো বেশি কিউরিয়াস এবং সাপ নিয়ে আরো বেশি জানতে চান, যে আসলে রাতের বেলা স্বপ্ন দেখলে কি হয়, আপনারা একটু নেটে ঘাটাঘাটি করতে পারেন, অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন সেখান থেকে। সো এবার আসি হচ্ছে আমরা এই বাড়ির ঘটনায় চলে আসি, এবং আজকে আমরা যেই জায়গাটাতে বসে ডটটা ধারণ করছি, এটা বলবো যে কলেজ গেট এলাকাতে রেসিডেন্সিয়াল স্কুল আছে, আশপাশেই কোথাও আছি আমরা। 3 তলা একটি ভবন, খুব বেশি নতুন না ভবনটা, মানে মোটামুটি বেশ ভালোই বয়স হয়েছে এই ভবনটার। এবং আমরা 2nd ফ্লোরে আছি, এবং 2nd ফ্লোরে যেটা হয়েছে, যে আমরা একটা স্টোর রুমের এদিকে আছি। আসলে এটা স্টোর রুম বলা যায় না, এটা হচ্ছে কাজের মানুষদের থাকার জন্য ব্যবহার করা হয়। তো দেখেছিল এবং একটু জেগেছিল, চোখ বুঝেছিল বাট জেগেছিল। যখনই সে আরো একবার খেয়েছে, জাস্ট তাকে আঘাত করেছে মাথার মধ্যে, সাথে সাথে সে উঠে বসেছে, এবং তার কাছে মনে হলো জাস্ট একটা শ্যাডোর মতো কি যেন শাট করে স্টোর রুমের যে মালপত্র রয়েছে এর মধ্যে চলে গেছে। এটা বলে রাখি যে এখানে কোনো মানুষ ঢুকতে পারবে না, মানে
হুড়মুড় করে সব পড়ে যাবে এই অবস্থা। জাস্ট ওনার কাছে মনে হচ্ছে একটা ছায়া মনে হয় একদম সাত করে ঢুকে গেছে ভেতরে। আর সেই রাতেই সাথে সাথে সে চিৎকার করে উপরে উঠে যায় এবং বাড়িওয়ালার লোকজন নিয়ে আসে। কেউ কোনো ধরনের কিছু পায়নি এবং এর পরের থেকেই ওই মহিলা নাকি অসুস্থ হয়ে যায়, প্রায় 4-5 দিন জ্বরে ভোগে এবং একটা সময় উনি কাজ ছেড়ে চলে যায় এবং এখন পর্যন্ত এটা খালি রয়েছে। কোনো পরিচারিকা নাকি এটাতে শুতে চায় না, এই রুমটাতে জাস্ট দিনের বেলা এসে ব্যবহার করা হয়। জাস্ট ওনাদের কাজ শেষ হয়ে যায় তখনই তারা আবার এটা থেকে চলে যায়। তো বাসার লোকজন যেটা করেছে যে পরবর্তীতে তারা জানার চেষ্টা করেছে আসলে এমন কেন। তো ঠিক আজকে আমরা যেই রুমটাতে ধারণ করছি এটার পাশেই হচ্ছে আরেকটা রুম ছিল, একটা ছোট্ট ফ্যামিলি ছিল, প্রায় 2-1 বছর এখানে ছিল। তো সামহাও এই বাড়ির মানুষজন ওদের সাথে যোগাযোগ করে যে তোমরা তো ছিল আমাদের ওই রুমটার পাশে কয়েক বছর, তোমরা কি কোনো ধরনের কোনো প্রবলেম পেয়েছো? তখন তারা জানতে পারে যে যারা এই রুমে ছিল, অর্থাৎ এই স্টোর রুমটার পাশের রুমে, তারা নাকি গত 1 বছর ধরে টানা রাতের বেলা এখানে বিভিন্ন ধরনের উৎপাত পেত এবং এরা প্রথমে শেয়ার করেনি বিষয়টা, কারণ বাড়িওয়ালা এটা কিভাবে নেয়। তাছাড়া তারা মনে করেছে এই ধরনের ঝামেলায় না জড়িয়ে তারা এই বাসা থেকে চলে যাবে, এটাই বেটার। এবং এর পরবর্তীতে তারা জানতে পারে যে আসলে তাদের এই বাসা ছেড়ে যাওয়ার কারণ ছিল ওই রুমের উৎপাত। এবং এটা নিয়ে পরবর্তীতে এই বাড়ির যে মানুষজন রয়েছে তারা চিন্তা ভাবনা করেছে যে এটাকে কোনো কিছু করা যায় কিনা, কিন্তু এখনো ওইভাবে কোনো কিছুই করা হয়নি। গত কয়েক মাস ধরে নাকি এই ধরনের তারা অবজার্ভ করেছে, এই ধরনের কোনো কিছু টের পায়নি এবং মাঝে 2-1 জন ছিল রাতের বেলা, জাস্ট পরীক্ষামূলকভাবে, কারোর সাথেই কিছু ঘটেনি। তারা অপেক্ষা করছে যে আসলেই কোনো প্রবলেম আবার দেখা দেয় কিনা। যদি দেখা দেয় তারা চেষ্টা করছে কোনো হুজুর বা ভালো কাউকে যদি পায় তাহলে এখানে নিয়ে আসার। এবং ডর টিম এর মধ্যে চলে এসছে, আমাদের ওনাদের সাথে কথাও হয়েছে। আমরা দেখা যাক আরো একবার রেজা ভাই সহ আমরা হয়তোবা এই বাসাটা ভিজিট করতে পারি, যে তখন কোনো কিছু আমরা পাই কিনা এই বাসাটাতে দেখার জন্য। আপাতত এই ছিল আজকের স্পটের ঘটনা এবং কেন আপনাদেরকে এখানে নিয়ে আসলাম সেই সমস্ত কিছু আলোচনা করা হয়ে গেল। সো আমি আর যে সুমন স্পট থেকে এখন বিদায় নিব এবং আপনাদেরকে নিয়ে যাব স্টুডিওতে, যেখানে আর যে কিবরিয়া এবং রেজা ভাই অপেক্ষা করছে ট্যারোট কার্ড সেগমেন্ট নিয়ে আপনাদের জন্য। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনেক অনেক ধন্যবাদ সুমন। আমরা শুরু করছি ডরের ট্যারোট কার্ড রাউন্ড, স্পেশালি আরজে কিবরিয়া এবং রেজার সঙ্গে। তবে তার আগে 5 মিনিটের ব্রেক। ডর রাত 12টার পরে একেবারেই অন্যরকম। প্রিয় শ্রোতা, ট্যারোট কার্ডের স্পেশাল রাউন্ড নিয়ে আমরা শুরু করছি ঠিক রাত 12টায়। 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক। স্পেশালি ইনভাইটেড করছি সবাইকে এবিসি রেডিওর পেজে আসার জন্য, কিংবা আপনারা যোগ দিতে পারেন আমার পেজটিতেও, www.facebook.com/DAARTAROT, that is Dor Tarot. 5 minutes break. Dor. ডরের ট্যারোট কার্ড পর্বে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা। আমি আরজে কিবরিয়া। শুরু করলাম ডরের স্পেশাল সেগমেন্ট এবং অবশ্যই এই পার্টটি যাকে ছাড়া সম্ভব নয় তিনি হচ্ছেন আমাদের রেজা ভাই। তিনিও আছেন আমাদের সঙ্গে। রেজা ভাই, আসসালামু আলাইকুম। আমি আছি। বরাবরের মতোই আমরা যে কাজটা করি, আপনারা জানেন এই পর্বটি অনেক অনেক বেশি আপনাদের কাছে জায়গা করে নিয়েছে। স্পেশালি আমরা যে পরিমাণ সাড়া পাচ্ছি, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি অসাম। এই ফাঁকে সবাইকে একটা খুশির সংবাদ দিব, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমার সম্পাদিত 2টো বই, জীবনের গল্প পার্ট 1 এবং পার্ট 2, এটা পার্ট 1 ছিল গতবারের বইমেলার বেস্ট সেলার, রকমারি.com এর ওয়েবসাইট, আমরা সেটাই জেনেছি। সেকেন্ডটাও বেস্ট সেলার ছিল এবং থার্ড ওয়ান, এটার একটা স্পেশালিটি আছে যেটা এই মুহূর্তে বইমেলাতে আপনারা পাবেন। আগামীকালকে থেকে সেটা বাজারে আসছে। আমাদের স্টল নাম্বার হচ্ছে 212, বর্ণপ্রকাশের স্টল। এবং স্টলে যাবার পরে আপনারা বললেই হবে আরজে কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই। এই বইটি থেকে সমস্ত লভ্যাংশ সেটা আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করব। এভাবেই আমাদের এবারের বইটি বাজারে নিয়ে আসা হচ্ছে। আশা করছি আপনারা সংগ্রহ করবেন। আর বইটি বাসায় বসে পাওয়ার জন্য আপনারা ফোন করবেন রকমারি.com এর 16297 এই নম্বরে। আমি আবারও বলছি, রকমারি.com এর 162
297। বইটির বাজার মূল্য ধরা হয়েছে 150 টাকা। কথা বাড়াবো না, কারণ আমার কথা বেশি একটা পছন্দ করে না লোকজন। আমি ফেসবুকে যে ধরনের রিয়াকশন পাচ্ছি, আমি আসলে ভীত এবং সন্ত্রস্ত বলা যেতে পারে, কারণ তার সবার ধারণা হয়ে গেছে রেজা ভাইকে আমি কথা বলতে বলার সুযোগ দিই না। ব্যাপারটা ঠিক এরকম না। রেডিও সেহেতু কিছু কথা যেটা বিতর্কের জন্ম দিতে পারে রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকে, অন্যান্য জায়গার পার্সপেক্টিভ থেকে, সেটা আমাকে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হয়, এবং এই জন্য কিছু কিছু সমাধান আমরা ব্যক্তিগত পর্যায়ে দিয়ে থাকি। রেজা ভাই তার ব্যক্তিগত পর্যায়ে দিয়ে থাকেন। এমন আমি শুনেছি যে অনেক সময় লিসনারদের বাসাতেও নাকি চলে যান, তো ওটা আসলে ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু রেডিওর স্ট্যান্ডার্ড থেকে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হয়। তো সেই জন্যই আমাকে হয়তো মাঝে মাঝে একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে। তবে আমি আশা করি যে এই জিনিসটা থাকবে না, কারণ যেহেতু রেজা ভাই রেডিওতে অনেক বেশি নতুন, সো এটা খুব শীঘ্রই কোপ আপ করলে আলটিমেটলি দেখবেন যে আমার হু হা করা ছাড়া তেমন কোনো কাজ নেই। চলে যা ভাই, আমরা শুরু করতে পারি আমাদের স্পেশাল সেগমেন্ট। আজকে স্পেশালি আমরা ফোকাস করব জিনের উপরে। জি, আসলে বিষয়টা হয় কি কিউরিয়া ভাই, প্রতিবারই আমি রেডি হয়ে আসি যে আমি ইলুমিনেটি, জিন বা প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলা বা যেগুলো মানুষ জানে না কিন্তু জানতে চাচ্ছে, আর মানুষের মনে অনেক প্রশ্ন, কিন্তু কোনো না কোনো ভাবে বলা হয় না, গেস্টের কারণে হোক বা বিভিন্ন সময়ের কারণে হোক, কোনোভাবে বলা হয় না। যাই হোক, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের যেহেতু গেস্ট আছেন আমাদের সঙ্গে, আমরা একটু গেস্টের সঙ্গে পরিচিত হব। ভদ্রমহিলা যিনি মা, তিনি এখানে আছেন। তার সন্তান, তিনি মূলত শ্রবণ প্রতিবন্ধী, তিনিও আছেন, এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়ার কারণে তার সহধর্মিণী যিনি, তিনি তার সঙ্গে আছেন। এবং যে ঘটনাটা এখানে ঘটবে, মার লাইফের ইফেক্ট অ্যাকর্ডিং টু হার ভয়েস, সেটা নাকি সন্তানের উপর পড়েছে এবং সে কারণে তিনি প্রতিবন্ধী। কিন্তু যেহেতু ভদ্রলোক ঠিকমতো শুনতে পারেন না আমাদের কথা, সেজন্য তাকে মূলত সাহায্য করবে তার স্ত্রী, তিনিও এখানে আছেন। চলুন তাদের সঙ্গে আমরা একটু পরিচিত হই। আন্টি, আপনার নামটা একটু বলেন। আমার নাম ফাতেমা বেগম। ফাতেমা বেগম, বর্তমানে বয়স কত? 95 হবে। আপনার নামটা বলেন। তাসলিমা। তাসলিমা, আপনি হচ্ছেন ওনার স্ত্রী। ওনার নামটা কি? ওনার নাম শুকুর আলী। শুকুর আলী। আমার মনে হয় ওনার ঘটনাটা ফার্স্ট আগে শুনি। হ্যাঁ, আমরা আগে শুনি আপনার ঘটনাটা, তারপর আমি। আমার এত কিছু স্মরণ নাই, মনে করেন অনেক বছর হইতেছে। ছেলে যখন 7 বছরের বয়স, তখন আমার রাত্রে ভালো মনে করেন ঘুমাইছি, ঘুমানোর পরে সকালে উঠছি, উঠে দেখি মাথারে জট বানছে। ছেলের বয়স কত তখন? 6.5 বছর। এই ছেলেটার বয়স? জি। তখন আইসা বলতেছে কি হয়েছে কি হয়েছে, আমি দেন আমার মাথা দেখলেন কি হয়েছে, তখন বলতেছে যে তো মাদারে জট বানছে। মাদারের জটটা কি? মাদার জিনার একটা, এটা ওনাকে কোনো কবিরাজ নাম বলছে, একটা জিনের নাম, ওই জিনের জট, ঠিক না? মাদারের জট বানছে। জটটা কিরকম ছিল? জটটা মনে করেন 4টা জট বানছে, চ্যাপটা বেনির মতন, এত লম্বা লম্বা। আচ্ছা, এটা কি এক রাতেই হয়েছে আপনার পুরোটা এত? জি জি। জট তো বোধহয় বড়। জট মানে উনি যেটা মিন করতেছে, আমরা বিভিন্ন মুভিতে দেখি নিগুলোর যে জট থাকে চুলের মধ্যে। জি জি জি। কোশ্চেন করতে যে আপনি কি মাজার মানেন, মাজার ভক্ত? না না না। ওই জন্য একবারও জান নাই? না। ওই সময় জানেন আপনি? এখনো জান নাই? এখন গেছি মাঝখানে কয়েকদিন, সেটাই আমি জিজ্ঞেস করছি, কখনো গেছেন? পরে আর যাইনি। তারপরে এরকম জ্বর হওয়ার পরে রাখতেছি, তো খুব পরিষ্কারে থাকতো। মনে করেন কোন মহিলার কাছে আমি যাইতে পারি না, মহিলা আমার রুমে আসতে পারে না, মাথার কাপড় ফালানো যায় না, এরকম করে রাখতে রাখতে। আপনি যে পাক পবিত্র যাইতে হয়, এই করতে হয় সেই করতে হয়, এই শব্দগুলো আপনি শুনছেন কোথায়? বলছে স্বপ্নে দেখাইছে। স্বপ্নে কে দেখাইছে আপনাকে? মাদারে। মাদার জিন যেটা বলছেন, দেখতে কেমন? দেখতে মনে করেন হাজি আছে না, হজ করে আসে, একবার এই পর্যন্ত মনে করেন দুমরা গায়, ওদের মাথা তো একটা জট একবার ডান পাশে। আচ্ছা। আর উপরে একটা গাই দিছে মাথা। তখন কি ওই সময় যখন স্বপ্ন আপনি দেখতেন, তখন কি আপনার ছেলে সুস্থ? ভালো ভালো ভালো। আচ্ছা, তারপর বলেন। তারপরে আমি স্বপ্নকে বাস্তবে দেখছি, মানে ওই যে মাদার জিনকে বাস্তবে দেখছি? বাস্তবে দেখছি। কিভাবে দেখলেন? বাস্তবে কিভাবে দেখছি, যখন আইছে আসার পরে মনে করেন ঘরের দ্বারে যখন আসা ঢুকছে, ঢুকার সাথে সাথে মনে করেন আমার জবান বন্ধ হয়ে গেছে, কথা কইতে পারি না, কিন্তু হাত পা লাগাইতে পারি কিন্তু কথা কইতে পারি। এটা কি রাতের বেলা? রাতের বেলা। তখন কি এমন হয়েছে যে আপনার বুকের মধ্যে চাপ দিয়ে ধরছে? মনে হয়েছে এই যে এরকম বুকের মধ্যে? সেটা আমি মোটামুটি বুঝতে পারছি, উনি বলুক। বুকের মধ্যে তা আমার জাল শিয়া আছে আমার সাথে, ছেলের বাবা আবার এই ঢাকা আইছে কাজ করতে, আমার জাল এই সাইডে, আমি এই সাইডে, মাঝখানে বাচ্চা। রাত মনে করেন অর্ধেক রাত হয়েছে, তখন আমরা আবার তুলছি একটা কুবি বাতি ধরাইয়া ছেলেটার মাথার ঘুরে রাখি গেছে, আর একটা কুবি বাতি হাতে নিয়ে আমরা বাইরে গেছি। ওখান থেকে আইসি, আসার পরে মানে ঘরে ঢুকছি, ঢুকার সাথে সাথে একটু চাপটা ধরছে, ধরার সাথে সাথে আমি এই যে চেষ্টা করতেছি আমার জালের ডাকার। আচ্ছা, আমি আপনাকে কথার মাঝখানে আমি কিছু প্রশ্ন করবো। এই যে বললেন বাথরুম থেকে আসার পর আপনাকে চাপ দিয়ে ধরছে, এটা তো হচ্ছে আপনার ঘুমের মধ্যে, মানে জাস্ট ঘুমাইতে গেছেন? না 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 না, তখন যাক না, আমি তো মানে আপনি তো তখন বিছানায়? হ্যাঁ বিছানায়। আপনি তো যাক না মানে হাঁটতেছেন না, বিছানায় শুয়ে আছেন, তখন ধরছে? হ্যাঁ সেটাই। ঢুকলাম মানে ঘরের দর নিচা তো, যখন অনেক লম্বা, মানে উপরে ঢুকলো, ঢুকার পরে আমার দৌড়া লাগলো, ধরার সাথে আমি দেওয়ার সাথে সাথে মনে করে কুবি বাতিরা নিমাইতে পারি না,
আপনি সবকিছু দেখতেছেন, তবে শরীরে শক্তিটা পাচ্ছেন না, 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 না। হাত পা মুভ করতে পারছেন, কথা বলতে পারছেন না, না। কোনো কিছু করতে পারতাছি না। বুঝতে পারছি। এখানে যখন কি চাপটা ধরে রাখছে, তারপরে আমার জালের এই যে চেষ্টা করতেছি করতেছে না। তখন কতক্ষণ পরে আমার একটু হাতটা লড়াইতে পারলাম, লড়াইয়ের সাথে সাথে মনে করেন হাতটা নিয়ে আমি বাতিরা এমনি হাত দিয়ে নিমাই ফেলাইলাম। নিবানির সাথে সাথে বলতেছে যে ওর যে ঘরে যে প্রথম যে একটা সন্তান, এই সন্তানটা আমরা নিয়ে যাবো। আমি আর কোনো কথাই বলতে পারতেছি না, খালি বলতেছে আমি শুনতেছি। উনি বাইরে গেছে, আমি আবার জ্ঞান ফিরছি, শরীর খালি কাঁপনি। বলতেছি আমার জালের সেলিনা বন্ধের বাড়ির আমার চাচা শ্বশুর যে জমিন মধ্যে, তো আমরা ওই দিক দিয়ে ডাকি আমিন। আমাকে আমিন বেড়া কি কারণ আইলো আমার ঘরে এত রাত্রিবেলা, ওই রূপটা নিয়ে আইছে আর কি। তখন বলতেছে কলে না, এটা আপনি কি করেন, আপনি ভুল করতেছেন। তখন সকালে উঠছি, রান্না করে ডেকের উপরে বসে রয়েছি, বসে সেখান আছি। তখন আমার দাদি শাশুড়ি বলতেছে কি হয়েছে তুই এত সকালে, লজ্জা শরমে আমি বলতেছি না। তখন আমি বললাম যে এই ঘটনা বন্ধের বাড়ির মুন্সুর বেড়া আইছিল এত রাইতে আমার ঘরে। আমার তখন বলতেছে আরে সেরি এইটা না, যে তোর সাথে যে যেগুলা এইগুলা নিয়ে আইছে তুই বুঝতে পারিস না, ধরতে পারিস না। আমি কি জানি, আমি তো ওই রকমই দেখলাম সবকিছু। কি বলছে সে আমার খুব পাক পবিত্র থাকতে গেছে। বলতে ঠিক আছে ওইভাবেই থাক তুই। তো এরকম করে মনে করেন থাকতেছি। অনেকদিন পর আবার আইছে, ঘর মুছা হয়নি, কাপড়ও দেয়নি, মনে করেন 3-4 হাত ওই পাশের থেকে চলে গেল। খালি বললো কি ইস ঢুকতে পারলাম না। মানে এই ঘটনাটা ঘটছে যখন আপনি বিছানায় শুয়ে আছেন? জি, আমি শুয়ে আছি। আপনার সাথে তখনই ঘটে যখন আপনি শুয়ে থাকেন? যখন হ্যাঁ, উনি যখন আসে আপনি নড়তে পারেন না, কথা বলতে পারেন কোনো কিচ্ছুই না। তারপরে আরেকদিন বলতেছে কি পয় পরিষ্কার হইয়া বিছনা নিচে তুই একলা শুয়ে থাকবি, পাক পবিত্র হইয়া মোমবাতি ধরাইবি, ধরাইয়া নামাজ পড়বি, হালকা জিগির করবি, জিগির করার পরে এই দেখবি যে আমরা আসবো। আমি এই বাচ্চার বাপেরে বলছি, বলে না তুমি নিচে থাকবা কে কারণে, উপরেই থাকবা। তো বুঝতে পারলো না, যে দেখি আমার পরিবারের জন বলতেছে তার ঘটনাটা কি, কিন্তু বুঝলো না। পরের দিনকে আবার আইছে, বলতেছে তুই জট কেটে ফেলা, মানে যে আপনার কাছে আসতো। জি, তখন জট কেটে ফেলা বলছে, আমি বুঝলি মানে 1 সপ্তাহ পরে বুঝলাম যে জিনে আমার দিছে তারা কিন্তু এই দিকে নাই, অনেক দূরে চলে গেছিল। ওই আরেকটা যে আইসা ঢুকছে, আমি এটা চিনতে পারি নাই, পরে কোনো চিনতে পারছি, ধরতে পারছি। তো এরকম করে অনেক দিন যাইতেছে, মনে করেন জ্বর হইলে 8-9 মাস হয়েছে। আবার আইয়া বলতেছে তুই জট কেটে ফেলা। মাথার যে জ্বরটা আপনার হয়েছে রাতের মধ্যে? এক রাতের মধ্যে মনে করেন 4টা ভাগ হইয়া অর্ধেক হয়েছে। এটা কি ঘুমের মধ্যে? হ্যাঁ, ঘুমের ভিতরে। কারণ সকালে উঠতে আমি টের পাইয়া আমি খুলতে চাই, আমার কেউ খুলতে দেয় না। এই কথা কওয়ার পরে 1 সপ্তাহ পরে আবার এসে বলতেছে তুই জট কেটে ফেলা। তো ওই দিনকে আমি বললাম কি যা জট কেটে ফেলাই, আমি বুঝতে পারিনি। আমি তখন সকালে উঠছি, বাচ্চার বাপের কাছে বাচ্চারে দিয়া আপনি দেখেন যে আমি ওই বাড়ির থেকে পানি আনি, যাই আমার চাচা শ্বশুরের কাছে কেসি চাইছি, কেসি এটা কাঁদবো কালকা। আমার চাচা শ্বশুর করতেছে কালকা আনছি, খালি সান দিয়া কি করবা, বিছন বানাইমো, কাপড় কাটবো, তা আনছি আইনিয়া। কেউ ওরই কোনো সন্তান নাই, আমার বাসুরের সন্তান হয় আর মারা যায়, তখন প্রথম নাতিন। আমার শ্বশুরে বাইরে খেলাধুলা করতেছে নিয়া, আমি বেশ সুন্দর দরজা লাগাইয়া আস্তে আস্তে এত বড় আইনা এনে ডাকিয়া একবারে গুড়া তেমনি এমনি কাটছি, মাথার চুল পুরোটা ফেলে একবারে পুরা কাইটা মনে করে মাটিত লাগাইছি না, গরম পানি কইরা নতুন সাবান আনছি ধুইয়া চালের উপরে মই দিয়ে উঠছি, উঠতে এনে শুকাইতে দিছি চুল জট গুলান, কেউ যে না দেখতে পারে। এই আমরা ছেলে হঠাৎ করিয়া খেলাইতেছে, দৌড়াইতেছে দাদার ঘরে, এরকম মাটির ভিতরে বইরাইতেছে আর কান্তাছে। বলে আমার চোখে কেটা লাইট ধরছে, চোখের আলো গেল, আমার চোখের আলো গেল, কান্তাছে, খুব চিকর পারতেছে আর কি। অন্ত সবাই ইয়া করতেছে, করলে চিকের বাইরে ঘুমাই পড়ছে। কতক্ষণ পরে নাই, ছেলে নেই। ছেলে মনে করেন পেটটা এইটুকু হয়েছে, ফুললা পেট ফুলে গেছে। হ্যাঁ, চোখ একটা এই বড় বড় করছে, মুখ দিয়ে মনে করেন নুল পড়তাছে। পরে বালিশ ছাড়া মনে করেন উত্তরসারি করে শোয়াইছে, ছেলে মারা গেছে। ছেলে মারা গেছে? হ্যাঁ, এই ছেলে। আপনারা মনে করছেন ছেলে মারা গেছে? সবাই নাই, ছেলে নাই তো, মানে সে ডেড আর কি, কোনো নিঃশ্বাস নাই, কোনো হ্যাঁ কোনো কিছু নড়াচড়া নাই আর কি। এই তো তারপরে এরকম করে কান্দাকুটি সবাই, বাচ্চার বাবা বাইরে গেছে, আমি এবার ঘরের ভিতরে আমি বাইরেই না, মাথা জট বানছে, এই বড় মাথা দেখা গেছে। এখন জট কেটে আলাইছি, এখন তো মাথা নাই রেগে গেছে গা, এখন তো মাথা কাপড় দিছি, এখন তো মাথা ছোট, তখন তো আমার ধরে আলাইবো, তখন ভয়তে আমি বাইরে না। তারপর আমার দাদি শাশুড়ি আইছে, বলে শুক্রের মা কই, তখন আমার দেওয়ার বলতেছে শুক্রের মা কো দেই না তো। তখন দইরে আমার দাদি শাশুড়ি আইছে, আমার মাথার দিকে নজর গেছে, তার যখন নজর গেছে কলে এটা কি করছ, এত বড় ক্ষতিটা করলি তুই। তখন আমি বলতেছি কি হয়েছে দাদা, আমি তো বুঝতে পারতাছি না। কলে তুই তো জট কেটে লাইছ।
এখন আমার কি করব, আমার দেওয়ার বাসুরা মারবো না কাটবো, আমি এটা বইতে আর কি কিছু বলতেছি না। তখন বলছে তুই এই বুড়া কি কারণে করলি, তোর কেডা বলছে? আমি কই দাদি আমি তো এইটুক মানাছি না করে আমি তো জট ঠিক কাটছি, যারা দিছে এরাই তো আমার বলছে কাটতে। বলে তুই যে বলছ এরকম, যারা বলছে তোরে কাটতে তারা কিরকম? আমি হেরা তো অন্যরকম, হ্যাঁ হচ্ছে এরা অন্যরকম দেখছি। বলে যা ক্ষতি করছো তখন আমার দেওয়ারে সিগনাল হয়েছে। কি হয়েছে দাদি কি হয়েছে? বলে ওর মা তো জট কেটে আলাইছে, এই আর কই যায় আমার এখন মাইরে আলাইবো, এন করবো, জেলে দিব, আমার বাপ মারে সহ এরকম করতেছে। তখন আমি বলতেছি আমি তো এটা বুঝতে পারি নাই, যদি বুঝতে পারতাম তাহলে আমি এত বড় ক্ষতিটা করতাম না। আমি জিনিসটা ক্ষতি করছি আমার উপর দিয়ে যাইবো, ছেলের উপর দিয়ে যাইবো, আমি ততটুকু বুঝতে পারি না। এরপরে কি হলো? ডাক্তারের কাছে গিয়েছিলেন না, ঘটনার পরে? পরে তো অনেক মানাসিনা করতেছে সবাই। ওই এনে আবার আরেকজনের সাথে জিন আছে এই মাদারের, ওদেরকে আসন বসাইছে, বলতেছে এই ঘটনা ওই জিন গুলান যেগুলো আমার জিনিস দিছিল জট গুলান তারা আইছে, সবাই বলতেছে যে হাফাইতেছে। আমি এত দূর থেকে আইছি, আমরা জিনিসটা যে দিছি তারে জিনিসটা ভালো দেখেই তো আমরা দিছি, তারে চিনিয়ে দিছি। কে বলতেছে? ওই জিনেরা বলতেছে। আপনি কিভাবে বুঝলেন? এটা বলতেছে মনে করেন ওই যে আরেকজনের উপরে ভর করাইছে, হাজির করাইছে। হ্যাঁ হ্যাঁ, সে বলতেছে। তখন বলতেছে এইগুলো তো আমরা তো বলি নাই, এটা তো আরেকজনে বলছে, সে ঢুকতে চাইছিল ঘরে বাচ্চার মার সাথে সংসার। জিজ্ঞেস করছিলেন জ্বরটা কেন দিছিল আপনাকে? আমি এটা জিগাই নাই। নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, উদ্দেশ্য পরে এটা জানছি। কি সেটা জানছি পরে, মনে করেন আমার ভালো লেগে দিছে। তারপরে এই আসন বসার পরে এগুলো বললো যারা আইছিল এদেরকে ডাইকে আনেন, আনিয়া অনুরোধ করেন, মাপ চান, দেন কি করে। পরে ওদেরকে আর কই পাওয়া যাবে, ওদেরকে আর হাজির করতে পারলো না। যে জিনে আমার দিছিল জট, এই জিনেরা হাজির হয়েছে, কিন্তু ওদেরকে আর পারে নাই হাজির করতে। আচ্ছা যাক, অনেক কিছু করে জ্ঞান ফিরছে ছেলের, অনেক কিছু মানাইছেনা করছে, এর কৌতর ছাড়ছে, দুধ কলা মসজিদের লোকজন মিলাদ পড়াইছে, অনেক কিছু করার পরে ছেলে জ্ঞান ফিরছে। না, ছেলে চোখে দেয় না। আগে গেছি কবিরাজের কাছে, বলে যে জিনিসটা ক্ষতি করছে হেরাই ভালো করে দিব। দেখতে দেখতে একটু মনে 3-4 মাস গেছে। 3-4 মাস পরে মমিন সিং চরভাড়া মেডিকেল নিচ্ছে চক্ষু হাসপাতালে। 3-4 মাস পরে? হ্যাঁ, নিলে হেরা রূপ ধরতেই পারে না, এখনো ধরতে পারেনি না। তো এরকম করতে করতে যাইসা বললাম ঢাকা, যে যেটা বলতেছে সেখানে নিয়ে যেতেছি। মিরপুর এই যে চক্ষু হাসপাতালে নিয়ে আইছি, ডাক্তার দেখাইছি। ওনার বয়স কত এখন? 30 হইব। এই 30 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন? হ্যাঁ। ইন্টারেস্টিং হচ্ছে, আমি এখান থেকে ওনার চোখের দিকে তাকালে বোঝার কোনো উপায়ই নাই যে ওনার চোখের দৃষ্টি নাই, একদম সাধারণ মানুষের মতো চোখ। যেহেতু ভদ্রলোক হেডফোনে শোনেন, আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই। আচ্ছা শুকুর আলী, আপনি এখন তো শুনতে পাচ্ছেন কারণ আপনার কানে হেডফোন দেওয়া হয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভেরি গুড। আপনার মার কাছ থেকে তো আমরা শুনলাম, কিন্তু আপনার বোধহয় কিছু বলার আছে। এই ঘটনাটা উনি বলল, আপনি কিভাবে আপনার চোখের দৃষ্টি হারিয়েছেন সেটার বোধহয় আপনার অল্প স্বল্প কিছু মেমোরি আছে। আপনার জীবনে কি এরকম কোন ভৌতিক ঘটনা ঘটেছে? যে রাত্রে যখন শুইতাম, জি, একটা আগুন 3টা বাঁকা দিয়ে আমার চোখের সামনে এসে ঘুরতো। 3টা বাঁকা দিত, আগুনগুলো বাঁকা হয়ে যেত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 3টা বাঁকা যেত, 3টা বাঁকা পর থেকে আমার চোখের সামনে ঘোরাঘুরি করতো। এরপরে আমি যখন জালনা পাশে শুইতাম, তখন এসে আমার আগুনের তাপ দিত আমার শরীরে আগুনের তাপ দিত। হ্যাঁ হ্যাঁ, দিন আগুনের তৈরি। একদিন রাত্রে হয়েছে কি, আমার ছোট চাচা এই ঢাকা এসে পড়ছে, চাষি গেছে আবার এই তার বাপের বাড়ি। তখন আমি আর আমার ছোট ভাই শুয়ে আছি এই নিচেই মাটিতে বিছনা করে শুয়ে আছি, সোলার বেড়া। এখন রাত্রে কটা জনে বাজে আমি বলতে পারবো না, পায়ের ভিতর আগুনের তাপ দিতেছে, আগুনের তাপ দিতেছে পায়ের ভিতরে আগুনের তাপ। হ্যাঁ হ্যাঁ, ওকে। তখন আমি চিক করে উঠি, আমার দাদি আমার আম্মুরে আমার আব্বুরা ডাক দিয়ে বলতেছে যে এই ছেড়াটা শোলটা বন্ধ করিস নাকি। আর আমি স্পষ্ট আমি শব্দ পাইতেছি যে বাড়ির দিকে জুতা ফাও দিয়ে কেউ একজন হাইটে যেতেছে, রুমের ভিতরে না, বাহিরে হাইটে যেতেছে। আরেকদিন হচ্ছে কি, যাটা শালা এটা আবার আমার বাসা দিয়ে শুইছে, এটা তো জানি না যে সে কুসময় শুইছে। বালিশ টান দিছি, বালিশ আসে না। বালিশ না আসার পরে তখন আবার চিক করে দিছি, চিক করে দেওয়ার পরে থেকে দেখি কি পরে বলতেছে যে না, এটা এসাদুলের মামা। আরেকদিনকে আপনার আমাদের রুমে শুইছি, আমি এরকম আগুনের তাপ দিয়ে দিকা আমার বাইরে দিয়ে জ্বালানোর পাশে দিয়া আমি শুই আমার বাইরের এই পাশে দিয়া, এরপরও আগুনের তাপ দেয়। আরেকদিনকে এরকম চিক করে ধরছি, এই আমাদের ওই গ্রামে আর কি জুয়া খেলা হয়, জুয়া খেলা হয় ওই রাত্রে কটা বাজে জানি, এরকম খেলা টেলা আসতেছে। আসার পরে আপনার এই আমি চিক করে ধরছি, ওটার পরে হেরা বলতেছে কই কি কি, কয়দিন যে আমার জিজ্ঞেস করে দেন আম্মা কয়দিন দাওটা ওইটা এটা সেটা লেগে গেছে, তাদের কিচ্ছু নাই। আচ্ছা, আপনি যখন চিৎকার দিয়ে উঠতেন, হ্যাঁ, তখন কি আপনি সুস্থ? হ্যাঁ হ্যাঁ,
না আপনি সুস্থ? না না সুস্থ না, তখন আর কি আমার এরকম হয়েছে আস্তে 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 এরকম হয়েছে আস্তে আস্তে। আচ্ছা, আমরা বিষয়টা বুঝতে পারছি। বিষয়টা কিবরিয়া ভাই মূলত হচ্ছে মানে আমি জিনিসটাকে সামারি করে ফেলি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওনার মায়ের একটা জিনকে দেখতো, জিন আসতো। কি নাম বলছেন জিনের? মাদারি। হ্যাঁ, মাদারি টাইপের জিন আসতো, আইসা ওনাকে কিছু একটা দিয়ে গেছিল। মাথার যে আমাদের চুলের যে জট বাঁধে, এই জটটা ওনার মাথায় ছিল, 8-9 মাস ছিল। যখন উনি জটটা কেটে ফেলে তখন তার ছেলে অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ হয়ে যায় এবং এমন অবস্থা হয় যে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যায়, কানে কম শুনে, এবং ওনার বডি মুভমেন্টও চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে মূল বিষয়। জি এখন আপনারা আমার এখানে আসছেন, যে রেডিওতে যে আসছেন, আপনাদের উদ্দেশ্যটা কি? মানে কেন আসছেন রেডিওতে? আমার উদ্দেশ্যটা মনে করেন আমি যে আইছি অনেক কিছু তো করার পরে কোনো কিছুই পারলাম না, আমি চিকিৎসা কোনো ধরতেই পারলাম না, ডাক্তাররা ধরতেই পারে না। ডাক্তাররা বলে জিনের কথা শুনলে বলে কি এইগুলান ফাও, এগুলান কিচ্ছুই না, এগুলান দেশ গ্রামের কথা, এগুলো আমরা বিশ্বাস করি না। কিন্তু এই যে চিকিৎসা করলাম, কোন চিকিৎসাতে ধরা বলো না, কোন মেডিকেল, কোন ডাক্তারে। আচ্ছা, এই একটা অনুরোধ নিয়ে আইছি আপনাদের কাছে। আপনি যে এত বড় বড় হুজুর কবিরাজ দেখালেন, মানে ওনাদের মতামত কি? ওনাদের মতামত বলছে যে আপনি মনে করেন একটা যদি হাত কি একটা পা কেটে দেই, আপনি কি সুস্থ মতো চলতে পারবেন? না না, কখনো না। বলে আপনি এরকম যারা জিনিসটা দিচ্ছে এদেরও বলছে যে আমি যদি আজকে তোমাদের আজকে হাত একটা পা না থাকে তুমি কি চলতে পারবা? তো এরকম আমাদের মনে করো হাত পা কেটে দিছো। আচ্ছা, ঠিক আছে, আমি কিবরিয়া ভাই তাহলে খুব শর্টের মধ্যে চলে যাই। আমি শর্টে আমরা যাবো, তবে তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের বিরতি নেব। আর এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আমাদের স্পেশাল পেজটিতে আসতে পারেন, যেটি স্পেশালি এই সেগমেন্টের উপরে পৃথিবীর যত ভৌতিক ঘটনা আছে সেটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা, কিংবা রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, কিংবা আপনাদের যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে রেজা ভাইয়ের পার্সোনাল কাউন্সিলিং নেয়া। পার্সোনাল কাউন্সিলিং এর জায়গায় আমি একটা কথা একটু স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে এটা সম্পূর্ণই ওনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। উনি যদি মনে করেন কারোর সঙ্গে কথা বলবেন তাহলে উনি বলেন, যদি মনে করেন যে কারোর সঙ্গে উনি কথা বলার জন্য ইন্টারেস্ট ফিল করছেন না তাহলে উনি বলেন না। 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে রেজা ভাই। সবার জন্য একটা গুড নিউজ দিতে চাই, একটা স্পেশাল নিউজ। সেটা হচ্ছে এতদিন শুধুমাত্র আপনারা রেডিওতে শুনেছেন আমাদেরকে, এখন থেকে একেবারে লাইভ আপনারা আমাদেরকে দেখতে পাবেন। সেটা ডরের আমাদের ট্যারট কার্ডের যে পেজটি আছে সেখানে, এবং এখানে শুধু লাইভ না, মানে রেজা ভাই সরাসরি আপনাদের বিভিন্ন যে বিষয়গুলো, প্যারানর্মাল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবেন। আগামীকাল ঠিক রাত 11:50 আমাদের এই পেজটিতে আসলেই আপনারা দেখতে পাবেন রেজা ভাই আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছে ফেসবুক লাইভে। এছাড়া আমরা বিভিন্ন হন্টেড প্লেসেসে যাচ্ছি, ঠিক এই সময়টাতেই আমরা যাব, এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সঙ্গে লাইভে যোগ দেব। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/dortarot। আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT। এই পেজটিতে লাইক দিয়ে দেবেন। আগামীকাল শুক্রবার রাত 11:50 ফেসবুক লাইভে আমাদের রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা হবে। স্পেশালি তার প্রবলেমটা খুব ক্রিটিক্যাল। আমরা এই প্রবলেমটা নিয়ে রেজা ভাই আপনি যেটা বলতে চাচ্ছিলেন আপনার ব্যাখ্যাটার দিকেই যাই এবার। আমি ওনাকে দুইভাবে ব্যাখ্যা দিব, সাইন্টিফিক ব্যাখ্যা দিব, তারপর প্যারানর্মাল ব্যাখ্যা আসবো। আগে হচ্ছে লজিক, তারপরে আমরা চলে যাবো আপনার বিষয়টাতে। আমি কিছু প্রশ্ন করবো আপনাকে। আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক এখন যে খারাপ, এটা কেন খারাপ? এখন খারাপ স্বামীর সাথে খারাপ নাই, আগে ছিল। এর কেন খারাপ ছিল? বললাম না যে আপনি জিনিসটা আমার দিচ্ছেন, মাদারে জটটা আপনি দিচ্ছেন, আপনি যেভাবে চলতে বলছেন সেইভাবে চলতেছি। তখন মানে এই ছেলেটা আবার মাঝখান থেকে ঢুকে বলছে যে এই জায়গায় গিয়ে চলো। আচ্ছা, আপনার কথাটা বাদ দিয়ে ওনার কথায় চলছি। বুঝতে পারছি। আমাকে কিছু কোশ্চেন আনসার করবেন। আপনার কাছে কি কখনো কেউ আসতো তাবিজ নিতে, দোয়া নিতে, পানি পড়া নিতে? আপনি কিন্তু মানুষকে দিচ্ছেন অলরেডি। দিছে লোক ভুল করে জ্বালাইছি। আপনি দিচ্ছেন মানুষকে, রাইট? জি রাইট। কি বিষয়টা আমি তো সম্পর্কে মোটামুটি ওনাকে রিড করে ফেলছি। এখন ওনার যে সমস্যা রয়েছে, আপনার ছেলের, ওনার নাম হচ্ছে শুক্র আলী ভাই। ওনার যে সমস্যা হচ্ছে, এটাকে মেডিকেল টার্মে ডাক্তাররা এটাকে বলবে হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এর মানে হচ্ছে উনি জন্মগত ভাবে এরকম, কিন্তু এটা ধরা পড়বে না। যত আস্তে আস্তে বড় হবে অসুখটা আস্তে আস্তে বাড়বে। উনি যখন ছোট ছিল তখন উনি অন্য ছেলেদের মতো পারতো না খেলাধুলা করতে, আরো 10টা ছেলে যেরকম খেলতো এরকম পারতো না। ওটা আপনার হাজবেন্ড ভালো বলতে পারবে। আপনার মায়ের কাছে ছেলে সবসময় আদরের। ছেলে যখন মনে করেন ভালো আছিল 7 বছর আগে, মাদ্রাসা মনে করেন কায়দা নিয়ে গেছে, স্কুলে দৌড়ে বই নিয়ে গেছে, সুন্দর ভাবে আসতো, এসে খেলাধুলা, গাছ গাছালি তুলতো, অনেক কিছু। কিন্তু আমার কথা হচ্ছে উনি হুট করে এমন হয়নি, এটা আস্তে আস্তে এমন হয়েছে, ঠিক কিনা? এমন না
যে রাত্রেবেলা ঘুমাইছে সকালে উঠে উনি অন্ধ হয়ে গেছে, না। তা না, আস্তে আস্তে হয়েছে বিষয়টা। আস্তে আস্তে হয়েছে, মনে করেন দেরিতে। যেদিনকে জটটা কাটছি ওই জট কাটার পরের থেকেই মনে করেন যখন জ্বরটা কাটছেন হ্যাঁ। দুদিন কিন্তু সাথে তো অন্ধ সে হয় নাই, এই আস্তে আস্তে হয়েছে, হ্যাঁ ধীরে ঝাপসা ধীরে। ঝাপসা, খালি বলে কি আমি রোদ্রে যেতে পারি না। শুধু চোখে উনি দেখতে ঠিক, হ্যাঁ হ্যাঁ এবং কানে শুনতো, আস্তে 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 জিনিসটা দুর্বল হয়েছে। আস্তে আস্তে। এখন এখানে বিষয়টা হচ্ছে কিবরিয়া ভাই, আমি যেটা বলবো আগে কিন্তু আমি মানে সায়েন্টিফিক ব্যাখ্যাটা দিচ্ছি ওনাকে। আমাদের বডিতে ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়, আমরা জানি যে গ্রামের ছেলেপেলেরা একটু শুকনো টাইপের হয়, মোটা ছেলে পাবেন কম, আর শহরের ছেলেদের মানে স্বাস্থ্য খুব ভালো হয়। এর কারণ হচ্ছে শহরের ছেলেপেলেরা ভালো ভালো খাওয়া দাওয়া করে, মাংসটা বেশি খায়, আমিষটা বেশি খায়। গ্রামের ক্ষেত্রে ঠিক উল্টা, সবজিটা বেশি খায়, আমিষটা কম খায়। সে আমাদের আমিষের অভাবে গ্রামের বেশিরভাগ দেখবেন মানুষ রাতে ঘুমিয়ে যায় খুব দ্রুত। এর মানে কিন্তু এই না যেহেতু কোনো কাজ কাম নাই, এদের রাতে ঘুম লাগে বেশি। গ্রামে সন্ধ্যার পরে ঘুম লাগবে। ইভেন শহরের লোক যদি গ্রামে চলে যায় ওনারও দেখবেন খুব দ্রুত ঘুম লাগে। এটা কিন্তু আমাদের নার্ভ সিস্টেম এরকম কাজ করে। এর কারণ হচ্ছে উনাকে যে পুষ্টিকর খাদ্য দেওয়া হয়েছে খুবই কম, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছ না। সাইকেলিক ডিসঅর্ডার বলা হয় এই রোগটাকে, যেটা ধীরে 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 উনি অটিস্টিক ছিল ছোটবেলা থেকেই, আপনি তো বুঝবেন না বা বুঝেনও নাই, বুঝলে তোর কবিরাজের কাছে নিতেন না, ডাক্তারের কাছে প্রথমে নিতেন। প্রথমবার উনি যখন অজ্ঞান হয়ে গেল তার 4 মাস পর আপনি ডাক্তারের কাছে নিয়ে গেছেন, আর 4 মাস আপনি কবিরাজের কাছে নিয়ে ঘুরছিলেন ওনাকে। যদি আপনি বুঝতেন যেটা অসুখ, তাহলে আপনি প্রথমে ডাক্তারের কাছে যেতেন। এই অসুখের যে ট্রিটমেন্টটা, আল্লাহ যেহেতু অসুখ বিসুখ দিচ্ছে সে ট্রিটমেন্টও আছে। এটা হচ্ছে মেডিকেল টাইম আমি বললাম। এখন আমি প্যারানরমালে আসি, মানে যেটা আপনি বলছেন জিনের ঘটনা, সেখানে আমি আসি। আমরা জানি যে জিন 3 প্রকারের হয়। একটা প্রকার জিন আছে যেটা হচ্ছে উঠতে পারে আকাশে, জি সে বিভিন্ন জায়গায় যেতে পারে। আরেকটা প্রকার জিন আছে যারা ছদ্মবেশ নেয়, কুকুরের, গাধার, সাপের রূপ নিতে পারে, বা মানুষের রূপ সে নিতে পারে, মানুষের স্বপ্ন অনেক কিছু দেখায়। এরা কিন্তু শয়তান, ভালো ভালো জিন না। না আরেকটা জিন হচ্ছে এরা উঠতেও পারে না, কারণ রূপও নিতে পারে না, তারা শুধু চলাফেরা করে এবং তারা মানুষের সাথে থাকে। জি এখন এই 3 ধরনের জিনের মধ্যে আরো অনেক ধরন আছে, আরো 24 থেকে 25টা ধরন আছে, যেগুলা এক একটা ধরনের মধ্যে অনেক পার্ট থাকে। যেমন আমরা যেমন বাঙালি, চাইনিজ, ইন্দোনেশিয়ান বা চাকমা, মারমা, কুকি, জিনদের মধ্যে এরকম জাত আছে, প্রকারভেদ আছে। জিনদের মধ্যেও আস্তিক এবং নাস্তিক আছে, যারা ধর্ম মানে আর কেউ আছে ধর্ম মানে না, ভালো খারাপ আছে। তো আমাদের পৃথিবীতে মানুষের তুলনায় জিনদের সংখ্যা বেশি। আমরা জানি একটা শিশু যখন জন্ম হয় তখন সে ধর্ম সে বোঝে না, একটা শিশু জাস্ট পৃথিবীতে আসছে। সে যদি মুসলিম ঘরে জন্ম হয় মুসলমান হবে, হিন্দু ঘরে জন্ম হলে হিন্দু, খ্রিস্টান ঘরে জন্ম হলে খ্রিস্টান। ঠিক এরকম মায়ের বা বাবার এদের যদি পূর্বপুরুষের কোনো কাজ থাকে, মানে করেন আপনার দাদা, দাদার দাদা, তার দাদা জিন সাধনা করতো, বাসায় আজকে যাওয়ার পরে খুঁজে দেখবেন যে আপনার অনেক পূর্বপুরুষ জিন নিয়ে জিন হাজির করার চেষ্টা করা, অনেক কিছু করে মানুষ, অনেক অগ্রিম ভবিষ্যৎবাণী বলার চেষ্টা করে, এগুলো করে। তখন এই জিনগুলো আপনার সাথে, সে বন্ধু কখনো হবে না কিন্তু আপনার সাথে সে লেগে থাকবে। সে আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু আপনার সন্তানের ক্ষতি করবে। সেটাই হচ্ছে আপনার ছেলের সাথে। আমি আবার বলে দিচ্ছি লিসনারদেরকে, আমি কিন্তু এখন বিজ্ঞানের ব্যাখ্যা থেকে বের হয়ে গেছি, প্যারানরমাল ব্যাখ্যাতে আছি। এগুলা বিশ্বাস করাটা কঠিন অনেকের জন্য। জি না, কিন্তু বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে আমরা স্পষ্ট বলে দিচ্ছি, একান্তই সেটা আপনার ব্যক্তিগত, সেখানে আমাদের কোনো ওনার ক্ষেত্রে সেটা হয়েছে। যে জিনটা ওনাকে ধরছে ফ্রিড বলা হয় আর কি, মানে, এবং ওনার সাথে কিন্তু এখন নাই এটা, সে তার ক্ষতি করে দিয়ে জিনটা এখন চলে গেছে। এখন করা দেন আমার কাছে। হ্যাঁ, জিন আর আসবে না। এমন ক্ষতি করছে ওনার যে ক্ষতির কোনো রিপেয়ার নাই, মানে সে যে ঠিক হবে আর জিন চাইলেও ওনার ঠিক করতে পারবে না, অলরেডি ক্ষতি হয়ে গেছে ওনার। এখন এই ক্ষেত্রে আমার মনে হয় না ওনার যে রোগ, যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার তো আপনাকে অলরেডি বলছেন আমাদেরকে ডাক্তার কাছে গিয়ে সে আপনি ফেল করছেন। তো আমরা যারা বাসায় থাকি বা যারা আমাদের রেডিও শুনতেছেন, এদের মধ্যে অনেক অনেক ইমেল আমার কাছে আসে, অনেক অনেক মেসেজ আমার কাছে আসে, বিছানা নিচে তারা কিছু আওয়াজ শুনতে পায়, বা তারা বিছানায় ঘুমাতে গেছে, তারা ঠিক অস্তিত্ব ফিল করেন তার পাশে কেউ শুয়ে আছে। রেডিও শোনার পরে হাত মুখ ধুয়ে আসলো, বিছানায় ঘুমাতে আসলো, জাস্ট লাইটটা অফ করলো, সে জাস্ট ফিল করা শুরু করে আমার পিছনে কেউ আছে। কিন্তু পিছনে যখন ঘুরে তাকায় তখন দেখে কিছু নাই, তখন সে গরম অনুভব করে। এরকম কিন্তু প্রচুর মেল আমার কাছে আসে। আবার সে যখন বিছানায় চলে যায় তো ঠিক সেম ভাবে ফিল করে যে বিছানার নিচে কিছু একটা আছে, আমি ঘুমাতে গেলে আমাকে হয়তো ধরতে পারে। এই যে আপনি যেটা বললেন যে আপনি ঘুমাচ্ছেন কিন্তু কিছু একটা বুকের মধ্যে ধরছে কিন্তু কোনো কথা বলতে পারতেছে না, সেটাকে আমরা বোবায় ধরা বলি। এটা সাইন্টিফিক ব্যাখ্যা আমি গত বছর দিচ্ছি অলরেডি। তো বিষয়টা ঠিক এরকম। তো ওনার ট্রিটমেন্টের জন্য আমি ওনাকে 2টা ট্রিটমেন্ট দিব, একটা হচ্ছে রোকিয়া শরিয়া আর একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট ওনাকে দিব। একটা ওগুলা কিন্তু এক্সারসাইজ টাইপের একটা জিনিস। তো 2টা ট্রিটমেন্টে আমি রেডিওর পরে দিব, যেহেতু রেডিওতে আমাদের নিষেধ, ওটা আমি অফ এয়ারে দিব। কিন্তু এটাই বলবো যে যারা লিসেনাররা আছেন বা আপনার ছেলেকে বলবো যে সাবধান থাকবেন, এইসব দিক থেকে দূরে থাকবেন। জিন হাজির করার চেষ্টা করা বা জিনদের সাথে কথা বলার চেষ্টা করা, এইসব থেকে যত দূরে থাকবেন তত সেফ থাকবেন। আর এই যে মাজারে গিয়ে ভক্তি করা, চেষ্টা করা, এগুলো থেকে দূরে থাকবেন 100%। মানে আল্লাহকে বিশ্বাস করবেন, যে যা ধর্ম আছে মানবেন, ওটাই আপনার জন্য এনাফ, যথেষ্ট। সেবা দানকারী একমাত্র উপরওয়ালা, সৃষ্টিকর্তা। ওকে,
এটাই হচ্ছে বলার। আর এখানে আমরা স্পেশালি প্রিয় শ্রোতা, আজকের এপিসোডটা আমরা যে জায়গাটা নিয়ে এসেছি বা যে জায়গাটায় আসলে আমাদের আজকে ফোকাস করার কথা সেটা হচ্ছে জিন, এবং জিনের বিষয়টা নিয়ে আমাদের পবিত্র ধর্মগ্রন্থেই, পবিত্র কোরআন শরীফে স্পষ্ট করে বলা আছে তাদের সম্পর্কে। আপনি চাইলে ইউটিউবেও বিষয়গুলো নিয়ে স্টাডি করতে পারেন, রিসার্চ করতে পারেন। খুব সম্প্রতি আমি একটা ছবি দেখেছি, যে ছবিটা দেখার পরে ভয়ের জায়গা থেকে আমি বলতে পারবো যে তারা শতভাগ সফল হয়েছে, কিন্তু সেগুলো যদি আপনি আপনার জায়গা থেকে একটা যৌক্তিক কাঠামো দাঁড় করেন, সেটা নিয়ে অনেক ধরনের বাক বিতর্ক হতেই পারে। আপনারা চাইলে ছবিটা দেখতে পারেন। আমি যতদূর জানি এটাকে ইরানি মুভি দাব্বি 4, দাব্বি সিরিজের আসলে অনেকগুলো ছবি আছে। ছবিটা খুবই ভয়াবহ। যারা ইউটিউবে দেখবেন পুরোপুরি ছবিটা জিনের উপরে। ভাই ইউটিউব না বলে আমরা যদি আমাদের পেজে একটা লিংক দিয়ে দিই, তারা ইংলিশ সাবটাইটেল সহ পাবে, যেহেতু এটা বাইরের মুভি। আচ্ছা, তাহলে আপনারা ইংলিশ সাবটাইটেল সহ আমাদের পেজ থেকে আপনারা মুভিটা দেখতে পারেন, যাদের জিন সম্পর্কে জানার আছে, জিন আসলে কতটা ভয়াবহ হতে পারে। এবং এই মুভিটা আমরা এখনই পেজে লিংক দিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় আপনারা এই পেজের লিংক থেকে মুভিটা দেখেন। এবং দেখলে আমি বলতে পারি, আমার মতো মানুষ যে ভয়ের বিষয়গুলো তেমন একটা পাত্তাই দেই না, সেই মানুষটা আমি রাতের বেলা ওই ছবিটা দেখার পরে আমি পরের রুমে যেতে পারিনি, শুধু অন্ধকার আছে ওখানে। এই কারণে তো মুভিটা আপনারা দেখেন। আমরা একটা পেজের লিংক দিয়ে দিচ্ছি। আমাদের পেজের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/dortarot। স্পেলিংটা হচ্ছে DAARTAROT। আমি আবারও বলছি DAARTAROT, ডরট্যারট। পেজটাতে অবশ্যই আপনি লাইক দিবেন, তাহলে এই পেজে আপনারা যাবতীয় ভৌতিক অ্যাক্টিভিটি নিয়ে আপনার রেজা ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন। আর রেজা ভাই জিন সম্পর্কে আজকে কি বলে সেটা একটু শুনে তারপরে মুভিটা দেখেন, সেটা তাহলে আরো ফ্রুটফুল হবে। জি রেজা ভাই। আচ্ছা, আমি এখন থেকে চেষ্টা করবো প্রতি বৃহস্পতিবার রাতে 12টার পর আপনাদের কমেন্ট এবং কিছু ইনবক্স পড়ার জন্য। কিবরিয়া ভাই আমি অনুমতি দিল, আপনি কমেন্টস পড়ে তারপরে জিনের ব্যাপারে যাবেন। আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়তেছি আমাদের পেজে। আমাদের কাছে কমেন্ট করেছেন আমিনুল ইসলাম শুভ নামে। উনি লিখেছেন, রেডিওতে ভয়ের অনেকগুলো প্রোগ্রাম শুনেছি জীবনে, কিন্তু ডরের মতো ভয়ঙ্কর প্রোগ্রাম কখনো শুনিনি। এখন আমি সবসময় রেগুলার শুনি। ধন্যবাদ আপনাকে। আমরা চাই আপনারা আমাদেরকে এইভাবে যদি ভালোবাসা দিয়ে যান, আমরা প্রোগ্রামটা সুন্দর করার চেষ্টা করবো সবসময়। আরেকজন লিখেছেন আবরার আরিয়ান, উনি লিখেছেন মজা পাইলাম। আচ্ছা, তারপরে তাহমিনা শেখ, উনি লিখেছেন রেজা ভাই প্লিজ, খুব প্রবলেমে আছি, কারণ আমি খুব ভয়ে ভয়ে স্বপ্ন দেখি, প্রচন্ড ভয় পাই। ভয় পাওয়ার কারণ হলো স্বপ্নগুলো সত্যি হয়ে যায়। প্লিজ আমার এই স্বপ্নগুলোর ব্যাখ্যা দেন। যে স্বপ্ন আপনি কি দেখেন সেগুলো একটু বলেন আমাকে, আমি চেষ্টা করবো ব্যাখ্যা দেওয়ার। আপনারা পেজে ইনবক্স করেন, দলের পেজে ইনবক্স করলেই হবে। এমডি আবু কাউসার আমির লিখেছেন, আপনি আপনাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ খুলতে চাই প্লিজ, আমরা আপনার ছাত্র হতে চাই। আচ্ছা, এখন ছাত্র হতে চাই, আমি নিজেই তো মূর্খ মানুষ, আমি কি ছাত্র বানাবো আপনাকে? আমি এখন নিজেই স্টুডেন্ট, আমি শিখতেছি এই বিষয়গুলো। হ্যাঁ, আমি খুবই কম জানি সব নিয়ে, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলি। হ্যাঁ, যদি যেদিন অনেক বেশি জানবো সেদিন আপনাদেরকে স্টুডেন্ট বানাবো। আচ্ছা, তারপরে হচ্ছে তরিও শাহরিয়ার, উনি লিখেছেন 100% সত্যি, আমার রুমেও এরকম হয়। আমার রুমে দুটা পরি আছে, রাত্রেবেলা ঘুমাতে গেলে বিভিন্ন ধরনের শব্দ শুনি, বিভিন্ন ধরনের কিছু ফিল করি। আচ্ছা, দৃষ্টি খান লিখেছেন, হাই আল্লাহ রেজা ভাই, আপনি এইসব কি শুনান, ভয়ে তো আমার হার্টবিট অফ হয়ে যায়। হার্টবিট অফ হলে তো মারা যাবেন, হার্টবিট অফ করা যাবে না। আচ্ছা, এখন কমেন্ট গুলো কিছু পড়লাম, আমি কিছু ইনবক্সে চলে যাচ্ছি এখন। তারপরে আমরা জিন নিয়ে যে কথাগুলো বলা সেগুলো আমি বলবো। সে রাকিব হোসেন রুদ্র, উনি লিখেছেন আসসালামু আলাইকুম রাবি ভাইয়া, আমাদের ঢাকা আশানিয়া মিশন স্কুলে যদি একটু হেল্প করতেন খুব ভালো হতো। একটা জিনিস খেয়াল করবেন, আমি যতগুলো আপনাদের এই আমাদের লিসেনার যারা আছেন, তারা থেকে যদি কোনো গরিব স্টুডেন্ট থেকে থাকেন বা কোনো স্কুল থাকে সেটা খুব গরিব, কোনো অনুদান পান না, সেক্ষেত্রে আমি আমার কোম্পানির পক্ষ থেকে হেল্প করার চেষ্টা করি। আর সেখানে কি ভেবে আমার সাথে থাকেন সবসময়। তো আমরা চেষ্টা করি যে আসলে মানুষের শুধু এটা আমার ব্যাখ্যার বাহিরেও মানুষ অনেক বিপদে থাকতে পারে, তাদেরকে যদি হেল্প করা যায়। আমরা শুধু একটা জিনিস আপনাদের কাছ থেকে চাই, সেটা শুধু দোয়া চাই। আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, ভালোবাসা থাকে, আমরা অনেক আগিয়ে যাব। একটা বিষাদে ছেয়েছে আমার পৃথিবী, খুব কঠিন নাম। আপনারা যারা এই ধরনের ফেক নাম ইউজ করেন, এই নামগুলো ইউজ করা থেকে বিরত থাকবেন। যদি আপনারা নিজস্ব নাম ইউজ করেন তাহলে আমাদের জন্য আনসার করতে সুবিধা হয়। থ্যাঙ্কস রেজা ভাই আপনাকে। আমার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানায়। আমার নাম বাবুল হাসান বিবর্ণ। আমি আপনাদের রেডিও অনুষ্ঠান ডট ট্যারট কার্ডের প্রিয় অনুষ্ঠান শুনি। আমি প্রায় ডট অনুষ্ঠান শুরু থেকে শুনছি, আমার অনেক ভালো লাগে। তার মধ্যে আপনি যেদিন গল্প বলার জন্য এসেছিলেন, আপনার গল্পটা শুনে আমি অনেক বন্ধুদের বলেছিলাম। আপনার ঘটনাটা শুনে অনেক ভয় পেয়েছিলাম। তারপর থেকে আপনি এবিসি রেডিওতে অলওয়েজ রয়ে গেলেন। আমি আপনার প্রতিটি অনুষ্ঠান শুনতেছি। আপনার অনুষ্ঠান আমি সরাসরি লাইভ শুনতে পারি না, কারণ হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। আমি ডাউনলোড করে শুনতে হয়, তারপর ঢাকা যখন গাজীপুরে যাই তখন আমি শুনি। আচ্ছা, এখন এখানে বিষয় হচ্ছে যারা ঢাকার বাইরে যারা আছেন, যারা রেডিও এবিসি নেটওয়ার্ক পাচ্ছে না, তারা যাতে এটা রেডিও এবিসি এর একটা অ্যাপ্লিকেশন আছে, আপনার আইফোন যাদের আছে বা অ্যান্ড্রয়েড আছে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনারা অ্যাপলের প্লে স্টোরে বা অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে গিয়ে সার্চ করেন এবিসি রেডিও 89.2 পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন, সেটা ডাউনলোড করে ফেলেন। তাহলে প্রতি বৃহস্পতিবার আমাদের এই প্রোগ্রামটা রাত্রেবেলা আপনি লাইভ শুনতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর
ইনবক্স করলাম না, ইনবক্স যে পড়বো তাই হাজার হাজার ইনবক্স প্রতিদিন আসে। আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার। ওকে, আমরা এবার জিনের প্রসঙ্গে যাই। চলে আসি জিনের প্রসঙ্গে। আমি আগে জিনের বিষয়টা বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদেরকে দিব। জিন নিয়ে কথা বলতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, তো খুব সংক্ষিপ্ত করে আমি বলবো, বাকিটা আমি আমাদের পেজে বলবো। আরেকটা বিষয় কি বলি, আপনার যদি অনুমতি দেন, সেটা হচ্ছে মাঝে মধ্যে আমি লাইভে যাব, অনেকে অনেক কোশ্চেন করে যেটা আমি আনসার করতে পারি না। অনেক কোশ্চেন, যেমন রেডিওতে অনেকে ফোন করে কোশ্চেন করে, তো একসাথে এত মানুষ আনসার করা যায় না। তো আমরা যদি মাঝে মধ্যে লাইভে যাইতে পারি, সেক্ষেত্রে অনেকের আপনি তো আমাকে আশায় দিচ্ছেন, আপনি এমনভাবে এমন জায়গায় কোশ্চেন থ্রো করেছেন যে আমি হ্যাঁ না বলি, মানে আমাকে বিপদ, লোকজন গালি খাওয়াবেন আপনি। ঠিক আছে, আমরা এটা অবশ্যই সিদ্ধান্ত নিব যাতে আসলে পাবলিকের জন্য উপকার হয় আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন বিজ্ঞান অনেক কিছুই আমাদেরকে শিখিয়েছে। আজকে থেকে কয়েকশো বছর আগে যদি আমরা চলে যাই, পৃথিবী একটা জঙ্গল ছিল, মানুষ ছিল ঠিকই, এগুলা মানুষরা শিকার করে খেত। তো বিজ্ঞান আস্তে 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 উন্নতির দিকে যাচ্ছে এবং অনেক কিছু আবিষ্কার করতেছে। তো আমি যদি আধুনিক পদার্থবিজ্ঞানের দিকে চিন্তা করি, তাহলে পদার্থবিজ্ঞান জিন জাতির অস্তিত্ব অস্বীকার করে না। কারণ অস্বীকার করার মতো যে যুক্তিগুলা, সেই যুক্তিগুলা আমি বলবো যে অ্যান্টিম্যাটার, এটাকে বলে অ্যান্টিম্যাটার। পদার্থবিজ্ঞান অ্যান্টিম্যাটার বিশ্বাস করে। তো অ্যান্টিম্যাটারটাই হচ্ছে জিন। এখন অ্যান্টিম্যাটার কি আপনারা জানতে চাচ্ছেন যে আসলে অ্যান্টিম্যাটার কি? পৃথিবীতে যেমন বস্তু রয়েছে তেমনি ভাবে অবস্তুও রয়েছে। প্র্যাকটিক্যাল ফিজিক্স, আপনারা যারা ফিজিক্সের স্টুডেন্ট আছেন বা যারা ফিজিক্স নিয়ে এখন ধারণা নাই, তারা আজকে অল্প ধারণা পাবেন। ফিজিক্সে অ্যান্টিম্যাটার ধারণা পদার্থবিজ্ঞানের একটা নতুন একটা রূপ নিয়ে আসছে আর কি। এই পদার্থবিজ্ঞানকে ধারণা করা হয়েছে যেভাবে কণা দ্বারা পদার্থ গঠিত হয়, তেমনি প্রতি কণা দ্বারা প্রতিটি পদার্থ গঠিত হয়। তো কণা এবং প্রতি কণা দুটা জিনিস কিন্তু ভিন্ন। সেরকম একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটি প্রতি ইলেকট্রন, যেটাকে আমরা বলি পজিট্রন বলি, একটি পজিট্রন সাথে আরেকটি পজিট্রন মিলিত হয় গঠন করে একটি প্রতি হাইড্রোজেনের পরমাণু। যেমন একটি ইলেকট্রন ও একটি প্রোটন মিলে তৈরি হয় হাইড্রোজেন পরমাণু। উপরোক্ত কণা বা প্রতি কণা মিলিত হয় যেভাবে, সেটাকে বলা হয় পূর্ণ বিলয়। আসলে কথাগুলো খুব কঠিন হয়েছে, সাধারণ মানুষ যারা তারা কিছু বলেন। হ্যাঁ, পৃথিবীতে যেমন বাস্তব আছে, অবাস্তব আছে। অবাস্তব আছে, আমরা যেমন ক্লাসে অঙ্ক করতাম, মনে মনে ধরি এটা 10, মনে মনে ধরলাম এটা এক্স। বাবার বয়স কত, আমরা আছে না যে এটা বাবার বয়স হতে হলে পুত্র বয়স কত, আমরা ধরে নিই পুত্র বয়স এক্স। ঠিক এরকম পৃথিবীতে শক্তি যেমন আছে, অপশক্তিও আছে। এটাকে আমরা বলি গামা রশ্মি। পদার্থবিজ্ঞানের শক্তির যে ফোটন বলা হয়, শক্তির ফোটন পদার্থবিজ্ঞানে, সেটাকে বলা হয় গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে এক্সরে এর মতো বিষয়টা, যে এক্সরে আমরা করি না, ঠিক এক্সরে। তো এক্সরে যে রেটা, সেটা দেখা যাচ্ছে না। আপনারা দেখেন যারা হাড্ডি ভাঙছে আমাদের বডির, তাদের হাসপাতালে যাই, গিয়ে এক্সরে করি। এক্সরেটা করলে হয় কি, আমাদের মাংসের ভিতরে যে হাড্ডি আছে সেটার ছবি তুলে সে নিয়ে আসে। কিভাবে সে নিয়ে আসে? কারণ হচ্ছে একটা রে বের হয়, এটা বাংলা কি বলবো, রশ্মি, আলোক রশ্মি বের হয়, যেটা আপনার ভিতরে হাড্ডির খবর সে জেনে ছবি তুলে দিয়ে দেয়, প্রিন্ট করে। এই যে রশ্মিটা, এই যে আলোটা আসে, আমরা কিন্তু দেখি না, সেটাকেই বলা হয় আপনার গামা রশ্মি, অ্যান্টিম্যাটার যেটা বললাম। সেটা গামা রশ্মি সম্পর্কে আমি যদি একটু বলি, টেলিভিশন থেকে যে রশ্মিটা বের হয়, আপনারা যদি টেলিভিশনের সামনে অনেকক্ষণ কালার টেলিভিশন থেকে যে রশ্মিটা বের হয়, আমরা ক্ষতিকর রশ্মি বলি। এই ক্ষতিকর রশ্মিটা হচ্ছে গামা রশ্মি। এবং আমি জানি না এখানে গামা রশ্মিকে আপনি কি হিসেবে প্রেজেন্ট করছেন, ক্ষতিকর নাকি বা কোনো? না, এটা অবশ্যই ক্ষতিকর। কিছু কিছু গামা রশ্মি ক্ষতিকর, কিছু গামা রশ্মি ক্ষতিকর না, অ্যাপ্রন পড়লে ঠিক হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের মহাবিশ্বে যত ধরনের পার্টিকেল আছে, এই সবগুলো সক্রিয় না, নিষ্ক্রিয় আছে। তো এরকম অ্যান্টি পার্টিকেল হচ্ছে অদৃশ্য, এগুলোর মুভমেন্ট কোনো যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করা যায় না। কিন্তু বিজ্ঞান এগুলোর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না। তো পৃথিবীতে যদি আমি ধরি 700 কোটি মানুষ আছে, তাহলে অবশ্যই 700 কোটির উপর অ্যান্টি পার্টিকেল আছে। সেই অ্যান্টি পার্টিকেল গুলো হচ্ছে জিন। এদের কি বিজ্ঞান জিন বলে। এটা একটা আমি আপনাকে সায়েন্টিফিক ব্যাখ্যা দিলাম। এখন আমি যদি আপনাদেরকে চলে আসি আমি বাস্তব বিষয়ে, জিন জাতি সম্পর্কে জানার জন্য অনেকে আমাকে অনেক ধরনের কোশ্চেন করছেন, যে আগ্রহ জানা, কিন্তু অল্প সময়ে এত কিছু বলা পসিবল না। তাও আমি চেষ্টা করবো খুব শর্টে বলার। আচ্ছা, জিনরা কি খায়, কোথায় থাকে, তারা কিভাবে থাকে, তারা বিয়ে করে কিনা, তাদের বাচ্চা হয় কিনা, তারা মানুষের সাথে বিয়ে করতে পারে কিনা, জিন কিভাবে হাজির করবেন, বা বাসায় জিন আছে কিনা কিভাবে বুঝবেন, সেটা আমি গত এপিসোডে বলছি। একটা এপিসোডে আমাকে বলা হয়েছে জিন কিভাবে বাসায় আছে কিনা বুঝবেন কিভাবে। তো এই জিনটাকে আমরা ভূত, প্রেত, প্রেতাত্মা বা অশরীরী আত্মা বা ডাইনি বিভিন্ন নামে আমরা ডাকি। তো আমরা জানি যে মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি। তো জিন এমন এক আগুনের তৈরি যে আগুনের কোনো ধোঁয়া নাই, ধোঁয়া ছাড়া আগুন, সেই আগুনের তৈরি হচ্ছে জিন। আবার অনেকে বলে জিনের যে বডিটা সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। আমরা যে মাইক্রোওয়েভ বাসায় ওভেন রান্না করি, ওভেনে যে রান্না করা হয়, কোনো প্লেট গরম হচ্ছে না, শুধু খাবার গরম হয়ে যাচ্ছে, এই ধরনের ওয়েভ বৈজ্ঞানিকরা ধারণা করে যে এই ধরনের ওয়েভে জিনরা তৈরি হয়, জিনরা এইভাবেই আসলে পৃথিবীতে অবস্থান করে। আচ্ছা, জিন শব্দের অর্থ কি, এটা কি আপনারা জানেন লিসেনাররা? অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। ফাইন, এই অর্থটা যারা জানেন তারা আমাদের পেজে কমেন্ট করুন, কিন্তু এর অর্থটা আসলে কি সেটা নিয়ে আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো। মাত্র 5 মিনিটের বিরতি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন
ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। স্পেশাল সেগমেন্টে আছে ট্যারট কার্ড রাউন্ড। এখানে মেন্টর হচ্ছে রেজা ভাই, আর আমি আরজি কিবরিয়া তো আছি। আমার কাছ থেকে অভিজ্ঞতা হচ্ছে প্রতি মুহূর্তেই আগে আমি ভয় ডর এসব ব্যাপারগুলো একেবারেই পাত্তা দিতাম না, যদিও আমি অনুষ্ঠানের প্রডিউসার। রেডিওর লিসনার যারা আছে তারা পছন্দ করে বলেই তাদের জন্য এই অনুষ্ঠানটির সাথে আমার থাকা বা এই অনুষ্ঠানটি নিয়ে আসা রেডিওতে, একদম টু বি অনেস্ট বললাম। কিন্তু অনুষ্ঠান করতে গিয়ে একেবারে ডিরেক্টলি আমি ইনভলভ আছি অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে। এখানে রেজা ভাইকে যখন দিন থেকে নিয়ে সেদিন থেকে মোটামুটি আমি একটু জাস্ট স্টাডি করার চেষ্টা করছি যে এই ওয়ার্ল্ড আনসিন ওয়ার্ল্ড কিংবা এই জগৎটা নিয়ে আসলেই এখানে তেমন কোনো কিছু আছে কিনা। তো মোটামুটি একটু মুভি টুভি দেখার চেষ্টা করি। ভয়ের অস্তিত্ব তো আমাদের প্রাত্যহিক জীবনে আছে, এবং আনসিন বা অদৃশ্য জগৎ সম্পর্কে মানুষের যে অজানা ভয়, সেই ভয় কিন্তু প্রতিনিয়তই আমাদের মধ্যে কাজ করে। তো সেখান থেকে আমরা বলবো যে আজকে আমরা জিন নিয়ে কথা বলছি। আপনি চাইলে WB4 নামে যে ছবিটা আছে, আপনারা আমাদের পেজে আসলে লিঙ্কটা পাবেন, ওখান থেকে আপনি ছবিটা দেখতে পারেন। কিন্তু এই পেজের অনেক কিছুই আসলে যেভাবে জিনকে আমাদের সামনে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই মুভিতে, সেটা বাস্তবিক অর্থে আদৌ সত্য কিনা সেটা নিয়ে একটা বিতর্ক আছে। কিন্তু ছবিটা দেখলে চরম সাহসী একজন মানুষ হলে আমার মনে হয় ছবিটা দেখা উচিত। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাকে বললাম। এই ফাঁকে সবাইকে একটা খুশির সংবাদ দিব, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমার সম্পাদিত দুটো বই, জীবনের গল্প পার্ট 1 এবং পার্ট 2, এটা পার্ট 1 ছিল গতবারের বই মেলার বেস্ট সেলার, রকমারি.com এর ওয়েবসাইট, আমরা সেটাই জেনেছি। সেকেন্ডটাও বেস্ট সেলার ছিল, এবং থার্ড ওয়ান এটার একটা স্পেশালিটি আছে যেটা এই মুহূর্তে বই মেলাতে আপনারা পাবেন। আগামীকালকে থেকেই সেটা বাজারে আসছে। আমাদের স্টল নাম্বার হচ্ছে 212, বর্ণপ্রকাশের স্টল। এবং স্টলে যাবার পরে আপনারা বললেই হবে আরজি কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই। এই বইটি থেকে সমস্ত লভ্যাংশ সেটা আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করব। এভাবেই আমাদের এবারে বইটি বাজারে নিয়ে আসা হচ্ছে। আশা করছি আপনারা সংগ্রহ করবেন। আর বইটি বাসায় বসে পাবার জন্য আপনারা ফোন করবেন রকমারি.com এর 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি, রকমারি.com এর 16297। বইটির বাজার মূল্য ধরা হয়েছে 150 টাকা। ওকে, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই। আপনারা এই পেজটিতে আসতে পারেন। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dortarot। আমি আবারও বলছি, www.facebook.com/DAARTAROT এই পেজটিতে আসবেন এবং আপনারা এসে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে দেবেন। 5 মিনিট পরে ফিরছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে আসলাম 5 মিনিট পরে। আপনারা শুনছেন ডর ট্যারোট স্পেশাল সেগমেন্ট। একটা গুড নিউজ দিতে চাই, একটা স্পেশাল নিউজ। সেটা হচ্ছে এতদিন শুধুমাত্র আপনারা রেডিওতে শুনেছেন আমাদেরকে, এখন থেকে একেবারে লাইভ আপনারা আমাদেরকে দেখতে পাবেন। সেটা ডরের আমাদের ট্যারোট কার্ডের যে পেজটি আছে সেখানে। এবং এখানে শুধু লাইভ না, মানে রেজা ভাই সরাসরি আপনাদের বিভিন্ন যে বিষয়গুলো, প্যারানর্মাল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবেন। আগামীকাল ঠিক রাত 11:50 আমাদের এই পেজটিতে আসলেই আপনারা দেখতে পাবেন রেজা ভাই আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছে ফেসবুক লাইভে। এছাড়া আমরা বিভিন্ন হন্টেড প্লেসেসে যাচ্ছি, ঠিক এই সময়টাতেই আমরা যাব এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সঙ্গে লাইভে যোগ দেব। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/dortarot। আমি আবারও বলছি, www.facebook.com/DAARTAROT। এই পেজটিতে লাইক দিয়ে দেবেন। আগামীকাল শুক্রবার রাত 11:50 ফেসবুক লাইভে আমাদের রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা হবে। জিনের অর্থ নিয়ে কথা হচ্ছিল রেজা ভাই। অনেকে আমাদের ফেসবুকের স্ট্যাটাসে বিভিন্ন অর্থ লিখেছিল, তো আপনি বোধহয় অর্থ নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন। অনেকে অনেক কিছু লিখে ফেলছে, জিন মানে গুপ্ত, অদৃশ্য। তো আমার চেয়ে অনেকে জানে ভালো জিন সম্পর্কে। ভেরি গুড, জানা ভালো, কিন্তু এটা প্র্যাকটিস করা খুবই ভয়ঙ্কর, সেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, জিন মানে হচ্ছে গুপ্ত, অদৃশ্য বা লুকায়িত, মানে যেটা মানুষের দৃষ্টির বাইরে থাকে। আচ্ছা, আমরা জানি যে মানব জাতির পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তো ঠিক জিন জাতিরও পিতা আছে, কিন্তু সেটাকে বলে আবুল জিন্নাত, জিনদের আদি পিতা। ওকে, আমরা জানি পৃথিবীতে মানুষের আগে জিনরা আসছিল। এই জন্যই আল্লাহ আদমকে বানানোর সময় বলছিল যে ইবলিশকে বলছিল আদমকে সেজদা করতে। তো ইবলিশ কিন্তু জিন ছিল, সেজদা না করায় ইবলিশকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। ইবলিশ জিন ছিল মানে? ইবলিশ তো ফেরেশতা না, ইবলিশ অবশ্যই জিন ছিল। ইবলিশ একটা জিন ছিল, কোরআন শরীফে 4টা সূরা এটা আছে। তাহলে শয়তানকে ইবলিশ? শয়তানটা ইবলিশ, ফেরেশতা কোন শয়তান না। ফেরেশতা শুধু আল্লাহর হুকুমে চলে, আল্লাহ যা বলবে তাকে তাই করতে। ফেরেশতা তো সর্দার ছিল ইবলিশ, আমি যতটুকু জানি। হ্যাঁ, এটা ভুল, খুশ পাইছেন। কোন হাদিসে কোনো কিতাবে জিন ইবলিশ মানে জিনদের একটা দল ইবলিশ। আদমকে সেজদা করে না, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। জিনদের মধ্যে করা হয়েছে। এটা আমাকে একটু কনফার্ম। আচ্ছা, ঠিক আছে, 100% কনফার্ম। যেটা আমি বলছিলাম যে ইবলিশ হচ্ছে জিনদের একটি জাতি।
তো সেটা আদম আসলামকে সেজদা করে না বিধায় আল্লাহ ওকে দেশ থেকে বের করে দিয়েছে। এখানে বলে রাখা ভালো যে অনেক তরঙ্গ দৈর্ঘ্য অবলোহিত একটা দৈর্ঘ্য আছে, মাইক্রোওয়েভ, এক্স রে, গামা রশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। ঠিক তেমনি জিনটাকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো জিন এবং ফেরেশতা এই দুইটা হচ্ছে আনসিন ওয়ার্ল্ড। আমরা জানি যে সিন ওয়ার্ল্ড, আনসিন ওয়ার্ল্ড। তো আমরা সিন ওয়ার্ল্ডকে বিশ্বাস করি, যা আমরা দেখি আমরা বিলিভ করি। যেগুলো আনসিন ওয়ার্ল্ড যেমন ওহী, আসমানি কিতাব, এগুলাকে আমরা কিন্তু বিলিভ করি, আমরা দেখতে পাচ্ছি যে কিতাব দেখতে পাচ্ছি, কিন্তু ওহী যে আসে সেটা কিন্তু আনসিন, সেটা কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, সেটাকে আমাদের বিলিভ করতে হবে। হ্যাঁ, তো ঠিক জিনরাও ঠিক এরকম, এটাকে বিলিভ করতে হবে। আপনারা যদি বিলিভ না করেন সেক্ষেত্রে আপনাদের ব্যাপার, কিন্তু বিলিভ করাটা উচিত আমার মনে হয়। কি বলেন? অবশ্যই জিনকে আমরা যদি রিলিজিয়ন বিলিভ করি তাহলে তো জিনকে অবশ্যই বিলিভ করতে হবে। আচ্ছা, এখন আমি একটু আগে যেটা বললাম জিন জাতির পিতা হচ্ছে আবুল জিন্নাত। আল্লাহ যখন ইবলিশকে যখন বেহেশ থেকে বের করে দেয় তখন ইবলিশ কিন্তু আসলে একটা জিন না, ইবলিশ একটা জাতির নাম। আমরা অনেকেই ভুল মনে করি যে ইবলিশ মানে একটা জিন। ইবলিশ কিন্তু জিন জাতি, মানে একটা জাতিকেই বলা হয় ইবলিশ জাতি। এরা সব শয়তান, মনে করেন লক্ষ লক্ষ ইবলিশ আছে, এই সবগুলো একটা জাতি, যেমন মানব জাতি। ঠিক এরকম ওই ইবলিশ জাতি তখন আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট করে যে আল্লাহ আমার দুইটা ইচ্ছা আছে, পূরণ করবা কিনা। প্রথম ইচ্ছা তাদের ছিল যে আমরা যাতে মানুষের ভিতরে শিরায় উপশিরা ঢুকে ওদের মস্তিষ্ক বিকৃতি করতে পারি, যাতে মানুষের ভর করতে পারি। তো আল্লাহ বলছে ঠিক আছে, দিলাম, যাও। জিনরা আল্লাহর কাছে রিকোয়েস্ট করলো, আল্লাহ আমাকে এমন একটা শক্তি দাও যেটা আমরা বৃদ্ধ হওয়ার আগে, মানে মরার আগে যাতে আমরা আবার জোয়ান হতে পারি। জিনরা মৃত্যুর আগে আবার জোয়ান হয়, আমরা কি হই, মানব জাতি কি হয়, মরার আগে কিন্তু আমরা বৃদ্ধ হয়ে মারা যাই, বা অনেক সময় অসুখ বিসুখে মারা যায়। তো জিনরা কিন্তু মরার আগে ইয়াং হয়ে যায়, জোয়ান হয়ে তারপর তারা মারা যায়। জিনরা কিন্তু বাঁচে 1000 বছর। এখন কথা আপনাদের প্রশ্ন হচ্ছে, জিনরা যদি আগুনের তৈরি হয় তো জাহান্নামে গেলে সে আগুনে যদি তাকে দেওয়া হয় তাহলে আরাম পাবে আরো, একই পার্টিকেল। তো সে বিষয়ে ব্যাখ্যা হচ্ছে, একটা লোক আমার কাছে আসলো, এসে বলতেছে ভাই জিন যদি আগুনে ফেলে দেয়, বা জিনদের মধ্যে খারাপই বেশি আসলে, যে মানুষকে ক্ষতি করে, তো যদি আগুনে ফেলে দেয় সেক্ষেত্রে জিনরা তো আরাম পাবে, কষ্ট পাবে না, কারণ তারাও তো আগুনের তৈরি, আর জাহান্নামে আগুন তো আগুন। তখন আমি ওনাকে বললাম একটা মাটির একটা টুকরা নিয়ে আসো। তো এই লোকটা মাটির টুকরা নিয়ে আসলো, এটা ঘটনা করছে আমাদের গ্রামে। তো মাটির টুকরা নিয়ে আসলো, তো মাটির টুকরা দেয়া ছোট একটা টুকরা, তা আস্তে করে তার মুখের মধ্যে মারছে, মানে ঢিল মারছে। তখন সে বললে ভাই এটা কি করলেন, আমি তো ব্যথা পাইছি। আমি বলছি তুমি মাটির তৈরি, তুমি ছোট্ট মাটির টুকরা ব্যথা পাইলা, তুমি তো মাটির তৈরি, তুমি ব্যথা পাইছো কেন? তো ঠিক জিনটা ঠিক এরকমই আগুনের তৈরি হলো, জাহান্নামের আগুনটা অনেক বেশি উত্তপ্ত, এবং একই সাথে আগুনের তৈরি হলো, আগুনের যে ফর্ম আছে সেই যে আমরা ন্যাচারাল যে ফর্মটা দেখি, আমাদের যে ফর্ম সেই ফর্ম না, এটা ডিফারেন্ট একটা ফর্ম। সো এটা নিয়ে আসলে এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আচ্ছা, অনেক কিছু আছে বলা যাবে, অনেক কিছু। আচ্ছা, এখন প্রশ্ন হলো জিনদের খাবার কি? জিনদের খাবার হচ্ছে শুকনা হাড় এবং গোবর। হাড্ডি সিরিয়াসলি শুকনা হাড্ডি জিনদের এগুলো খায়, এবং গোবর, এই দুইটা জিনিস জিনদের প্রিয় খাদ্য। আমাদের যেমন প্রধান খাদ্য ভাত, বা যদি হল্যান্ডে যান, হল্যান্ডের প্রধান খাদ্য আলু। সমগ্র জিন জাতির প্রিয় খাদ্য হচ্ছে শুকনা হাড়, গোবর। অনেক কিতাবে আছে কয়লা খায় জিনরা, কয়লা, তো এটা একটু দুর্বল। হ্যাঁ, শুকনা হাড় এবং গোবরটা হচ্ছে জিনের একদম সবচেয়ে প্রিয় খাবার। এই জন্য দেখবেন হাদিসে আছে তোমাদের উচ্ছিষ্ট হাড়, খাবার উচ্ছিষ্ট হাড় এবং গোবর, ওটাকে তোমরা বিনষ্ট করো না। হাদিসও আছে কথা যে তোমরা নষ্ট করবে না। অনেক মানুষ হাড় খেয়ে ফেলে, ওদের কিন্তু প্রবলেম হয়, ওদের অনেক ধরনের প্রবলেম হয় যদি পুরো হাড় খেয়ে ফেলে। তা দেখবেন আজকে বাসা অনেক রান্না হয়েছে, হাড়টা ফেলে দিছে, অথবা কুকুরকে খাওয়াই দিছে, হাড়টা কুকুরকে খাওয়ান যায়, কোনো সমস্যা নেই, কারণ জিনরা কুকুরের উপরে কিন্তু আসে। তো অনেক হাড় আমরা কি করে বিনষ্ট করে দিই, ড্রেনে ফেলা দিই, বা কমাটে ফেলে দিই, বা এমন জায়গায় ফেলে দিই যেখান থেকে আর মানে একদম বাজে হয়ে যায়, তখন ওদের বাসার একটা বিভিন্ন প্রবলেম শুরু হয়। তো আমাদের আসলে এই সীমাবদ্ধতার কারণে অনেক ধর্মীয় রেফারেন্স আমরা দিতে পারি না, স্টাবন থাকি, মানে আটকানো থাকি। রাইট, এবং আমরা একটা কাজ করতে পারি, দরকার হলে রেজা ভাই আপনার সঙ্গে আমরা একজন বড় মাওলানা বা হুজুরকে একদিন আমরা অবশ্যই করতে পারি ইনশাআল্লাহ। উনি যে কোনো বিষয় বলুক, রেফারেন্স থেকেই বললো, এবং আপনি আপনার জায়গা থেকে বললেন। দুটো বিষয়ে আমরা বিষয়টা একটু জাজ করার চেষ্টা করলাম, আমাদের লিসনারদেরকে জানানোর চেষ্টা করলাম। আমরা খুব শীঘ্রই জিনের উপরে জানাশোনা আছে এরকম একজন ধর্মীয় মাওলানা যিনি, বা ধর্মীয় জায়গা থেকে যে ব্যাখ্যাগুলো করা হয়েছে এবং সেটার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আসলে কি। কারণ আমাদের যে ধর্ম, আমাদের যে রিলিজিয়ন ইসলাম, সেটা কিন্তু মানে এতটাই বেশি সায়েন্টিফিক, কোনো অংশই এখন পর্যন্ত অবৈজ্ঞানিক না। যেগুলো প্রমাণ করা যায়নি সেগুলো বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কারই করেনি, কিন্তু বিজ্ঞান যা আবিষ্কার করেছে সবকিছু আমাদের ধর্মগ্রন্থে আছে। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা এরকম একজন বিজ্ঞ মাওলানাকে এখানে আনতে পারি, বিজ্ঞ আলেমকে, যিনি আসলে জিন নিয়ে আমাদেরকে বলবেন, যেহেতু বিষয়টা নিয়ে অনেক বেশি কিউরিওসিটি আমরা দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই সেটা সম্ভব হবে।
আর আজকের মতো আমাদের কথা এখানেই শেষ করতে হবে, রাইট? মানে জিন্দার বিষয়কে আমরা নেক্সট এপিসোডে বলবো। এক্স্যাক্টলি, জিনটার বিষয়টা আমরা নেক্সট এপিসোডে নিয়ে যাচ্ছি। আমরা শেষ করি আজকের মতো। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় আমরা আবারও ফিরে আসছি, এবং একটা বিষয়ে আপনাদেরকে একটু আওয়াজ দিতে চাই। সেই আওয়াজটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন। আমরা তো ডর করি বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে। এখন অনেক রেডিও অনুষ্ঠানেই তারা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি দিয়ে বলে যে আমরা এখানে গিয়ে ছোটা করেছি। এটা খুব ভালো, কারণ প্লেস আসলেই অনেক বড় একটা ফ্যাক্ট অনুষ্ঠানের জন্য। কিন্তু এই জিনিসটা শুরু করেছি আমরাই মূলত প্রথম, স্পেশালিটির দিক থেকে যদি আমরা বলি। এবং কেডি ভাই অলরেডি আমার কয়েকটা জায়গায় কিন্তু অবস্থা হয়েছে টাইট, মানে অনেক আপনাদের সাথে কয়েকটা জায়গায় হন্টেড প্লেসে যখন গেলাম আমি এমন কিছু ফিল করছি যেটা আসলে অবিশ্বাস্য না, আমার জীবনে কখনো এরকম ফিল হয় না। হন্টেড যে এত হন্টেড হতে পারে এটা আমার কল্পনা ছিল। আমরা আজকের মতো শেষ করছি। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় আমরা আবারও ফিরে আসবো। যারা আমাদের সঙ্গে আছেন, ডট টিমের সাথে আছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং কারো ক্ষতি না করুন। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক যারা করেন তাদেরকে আমরা বলবো প্লিজ স্টপ, কারণ এটা সবশেষে আপনারই ক্ষতি করবে। মানে ভয়।